এ ভাই, কথা বলছেন কে? মিউট করেন। মিস্টার এনএম, মিউট করেন, কথা শুনছেন? সবাই মাইক গুলা মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। এমন বলো। স্যার কেমন আছেন স্যার? আসি ভালো, ওই যে হোস্ট করে দাও। আর ওই যে লোকজন তো মিউট করে থাকে না, বাসার খোঁজ খবর, বাজারের খোঁজ খবর সব চলতে থাকে, রেডিও টেলিভিশন, কিছু বাদ থাকে না। আমি কি তো স্যার নতুন স্যার, মানে এই জন্য আর কি সমস্যাটা একটু। এখন তো মনে করো তোমার ওই যে ক্লাস 1 2 বাচ্চারাও তো কিভাবে জুমে ক্লাস করতে এটা বুঝে। এটা যারা এটা বোঝে না, গ্রাজুয়েশন করে প্লাস মনে করো সিএ পড়তে আসে, তাহলে ওরা কিভাবে সিএ পাস করবে? এটা স্যার অবশ্যই স্যার, কিন্তু ওনারা অনেকেই বুঝেন আর কি। আমি তো স্যার ওনাদের সাথে তাকিয়ে বুঝতে পারি। মানে আমারই অনেক প্রেসার দেয় স্যার, অবস্থা মানে অনেক খারাপ হয়ে যায়। ধরুন স্যার আজকে বিজনেস ল ক্লাস, অনেকেই ফোন দিতেছে যে অ্যাসুরেন্স ক্লাসের লিঙ্ক পাই না, লিঙ্ক পাই না। আজকে বিজনেস ল আমি লিঙ্ক করতে দেবো আপনার অ্যাসুরেন্স ক্লাস, তো আমি মোবাইল সব দেখলাম থেকে। একজন ইমেইলে রিপ্লাই দিয়েছে যে এটা ফ্রি আর্টিকেলশিপের ক্লাস, নাকি যারা আর্টিকেল স্টুডেন্ট তাদের ক্লাস। সেকশন বলা আছে, উনি যে সেকশনে উনি সেখানে ক্লাস করবে, রাইট? জি এটা স্যার, কি সব জিজ্ঞেস কিছু করা দেওয়া উচিত? আছে স্যার। মানুষের দিন দিন কমন সেন্স আচ্ছা কমে সবাই যাচ্ছে। ভিডিওটা একটু অফ করে রাখেন, এখানে ভিডিও অন করার কিছু নাই, সকলে অফ করে রাখেন ভিডিও গুলো। আর ওই যে লগ ইন করার সময় সবাই যার যার রোল নাম্বার নাম লিখে লগ ইন করবে না? জি সে, আর আপনারা সবাই হচ্ছে আপনাদের নামের পাশে রোলটা দিয়ে সবাই রাখবেন। যার যার ওই ডিভাইস দিয়ে জয়েন করছে। রিনেম যারা করে ওই দিবেন আপনাদের নাম আর যারা হচ্ছে। রোল নাম্বার আর নাম ছাড়া জয়েন করবে তাদের অ্যাটেন্ডেন্স দিবা না, ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। তাদের অ্যাটেন্ডেন্স ওইটা ইয়ে করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। তোমার তো লিস্ট আছে, যাদের এরকম রোল নাম্বার আর হচ্ছে তোমার নাম থাকবে না, তাদের অ্যাটেন্ডেন্স বন্ধ করে দিবা। ওকে স্যার। আমার এই সেকশনে কতজন স্টুডেন্ট হবে? স্যার এখানে আছে স্যার প্রায় 200 এর কাছাকাছি হবে। 200 এর কাছাকাছি। তো এখন তো 100, বাকি 100 মানে 90 জন কোথায়? ক্লাস তো গতকালকে থেকে শুরু হয়েছে নাকি? স্যার। গতকালকে থেকে ক্লাস শুরু হয়েছে এই ব্যাচের? জি স্যার, জি স্যার। সবাই কাইন্ডলি ভিডিও অফ করে রাখবেন, অফ ভিডিও অন করার দরকার নাই।
ঠিক আছে মামুন, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম স্যার। আসসালাম জি স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে যারা এই সেকশন ডি তে আছেন, আমার জানা মতে এরা সবাই প্রি আর্টিকেলশিপ এর স্টুডেন্ট, রাইট? জি 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 স্যার। স্যার, স্যার। প্রি আর্টিকেলশিপ। জি স্যার। প্রি আর্টিকেলশিপের স্টুডেন্টদের কিন্তু আমি যেটা দেখছি যে পরীক্ষা পাশের হারটা অনেক বেশি, কারণ তারাও পড়াশোনার মধ্যেই আছে, তাই না? জি স্যার। পাশের জি হারটা স্যার। বেশি। তবে আপনারা একটু সিরিয়াস থাকবেন, কাজটা সহজ হয়ে যাবে। আমি আপনাদের সাথে এই বিজনেস ল ক্লাসটা নিয়ে থাকবো। আর আমার পরিচিত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেনই, আমার নাম মোহাম্মদ আনোয়ারুজ্জামান এফসি। আমি মোহাম্মদ জামান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এর প্রোপাইটার এন্ড সিইও। দেন আমার একটা ট্রেনিং একাডেমি আছে, এই জামান একাডেমি এন্ড অ্যাডভাইজারি। আমি ঢাকা রিজনাল কমিটিতে চেয়ারম্যান ছিলাম, এখনো মেম্বার হিসেবে আছি। এছাড়া বাকি পরিচয়গুলো তো এখানে দেওয়াই আছে। বিভিন্ন ঢাকা চেম্বার অফ কমার্স থেকে শুরু করে আইসিটি বিভিন্ন জায়গায় আমি ট্রেনার হিসেবে ট্রেনিং দিয়ে থাকি। আমি একজন ভ্যাট এজেন্ট এবং ভ্যাট কনসালটেন্ট এবং ট্যাক্স এক্সপার্ট। এই জায়গাগুলোতে আমার অ্যাডভাইজারি সার্ভিসগুলোতে আমি বেশি ফোকাস। তো আপনাদের সাথে আমার যেই ক্লাসটা সেটা হচ্ছে বিজনেস ল, রাইট? জি তো স্যার, আমি আমার ক্লাসটা আজকে মাত্র একটা ক্লাস 1.5 ঘন্টার, এই জন্য আমি সময় আর বেশি নিব না, আমার পরিচয় এখানে শেষ করলাম। আপনারা যেটা করবেন, যার যার দায়িত্ব নিয়ে, মিস মিস সাবিহা, আপনাকে কিন্তু গ্রুপ থেকে আমরা আউট করে দিব, ক্লাস কন্টিনিউ করতে দিব না। যারা ডিস্টার্ব করবেন তাদেরকে আমরা কন্টিনিউ করতে দিব না। স্ক্রিনটা কি স্যার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আপনাদের এই বিজনেস ল সাবজেক্টটাতে কয়টা চ্যাপ্টার আছে টোটাল? 4টা। 4টা। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের উপর, সেকেন্ড হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টস, আর থার্ড হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট, ফোর্থ হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট অ্যান্ড সেলস অফ গুডস অ্যাক্ট। কন্ট্রাক্ট অ্যান্ড সেলস অফ গুডস অ্যাক্ট এটার মধ্যে অ্যাড করা হয়েছে। তো আমি আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর সেশন চ্যাপ্টারটা আমি কভার করব। বাকি দুইটা চ্যাপ্টার পার্টনারশিপ এবং কন্ট্রাক্ট অ্যাক্ট এন্ড সেলস অফ গুডস অ্যাক্ট, বাকি 3 এবং 4 নম্বর চ্যাপ্টারটা আপনাদের আমাদের যে কো টিচার আছেন আপনাদের, উনি কভার করবেন। আমরা যেটা করি, একটা ব্যাচে প্রথম 2টা চ্যাপ্টার আমি নেই, পরের ব্যাচে শেষের 2টা চ্যাপ্টার আমি নেই। যেহেতু গত সেশনে আমি চ্যাপ্টার 3 and 4 নিয়েছিলাম, এই জন্য আমি আপনাদের সাথে আমার হচ্ছে চ্যাপ্টার 1 and 2 হচ্ছে আমার অ্যালোকেশন। তো আমরা, আমার স্ক্রিনটা কিরকম দাগাদাগি করছেন কে? হুম। আমরা ক্লাসে যে ডেকোরাম সেটা মেনটেন করব, তাহলে আমরা পড়াশোনা এখানে যেটা করবো দেখবেন যে পরীক্ষা পাশের জন্য ম্যাক্সিমাম কভারেজটা কিন্তু হয়ে যাবে, বাসায় শুধু রিভিশন দিলেই হবে। কিন্তু যদি আপনি ক্লাসে মনোযোগী না থাকেন, পরীক্ষায় পাশ করা একটু সময় সাপেক্ষ, নিজেকে আবার বাসায় অনেক করতে হবে। বিজনেস লটা আমি এটা দেখেছি, বিগত 6 বছর ধরে আমি বিজনেস ল ক্লাস নিচ্ছি। আমি দেখেছি যে আমার যারা স্টুডেন্ট আছেন তারা ক্লাসেই কভার করতে পারেন। তো আমি আশা করবো যে আপনারা একটু মনোযোগী থাকলে আপনারা ইনশাল্লাহ ভালো করবেন, পাস করবেন। ঠিক আছে স্যার, নিজ দায়িত্বে আপনারা মিট করে রাখবেন, যখন যেটা আমরা একটু পর পরই আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, কোশ্চেন নিব, যাতে আমাদের কি হয়, একটা ইন্টারেক্টিভ সেশন হয়, আমরা বুঝতে পারি। আমাদের আজকের সেশনটা হবে কোম্পানিজ অ্যাক্টের উপর। এই কোম্পানিজ অ্যাক্টের যে টোটাল সিলেবাসটা, চ্যাপ্টার 1, সেইটা আমরা ভাগ করেছি এরকম 6টা ক্লাসে। কয়টা ক্লাস? ব্যাস। 6টা ক্লাস। এই 6টা ক্লাস মিনস 1.5 ঘন্টা করে 6টা ক্লাস। তো যেদিন 3 ঘন্টা ক্লাস থাকবে সেদিন হচ্ছে ওই 2টা ক্লাস মিলে একটা একদিনের সেশন হবে। বুঝতে পারছি স্যার?
আজকে আমরা কতটুকু কভার করব? এক থেকে 5 পর্যন্ত। রাইট। এই যে আমরা এখানে টোটাল 16টা সিরিয়াল দিয়েছি টপিক, তার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত আমরা আজকে কভার করব ফার্স্ট ক্লাসে। দেন সেকেন্ড ক্লাসে এইভাবে সিরিয়ালে যাবে। আপনাদের নতুন ম্যানুয়াল পেয়েছেন, রাইট? সিলেবাসটাও চেঞ্জ হয়েছে, তবে চ্যাপ্টার 1 থেকে 3 তে কোনো চেঞ্জেস নাই। শুধুমাত্র যেটা চেঞ্জেস আছে সেটা হচ্ছে যেখানে কিছু ভুল ছিল সেগুলো কারেকশন করা হয়েছে। আর আপনাদের যেহেতু এক্সাম এখন এমসিকিউ, সেই জন্য ওইখানে যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, ব্রড কোশ্চেন ছিল, সেগুলো আমরা ফেলে দিয়ে আপনাদের জন্য বইয়ের পিছনে কি করেছি, প্রত্যেক চ্যাপ্টারের জন্য 50টা করে কোশ্চেন আমরা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। বইয়ের শেষে আপনারা দেখতে পারবেন। আর ওই ম্যানুয়ালটা আমার করা, আপনারা যে ম্যানুয়ালটা এবার দেখছেন এটা আমি টোটালটা আমি করেছি। এখানে টোটাল ইন্ডেক্সটা দেওয়া আছে, যে আমরা যে চ্যাপ্টারের ডিটেলস গুলো পড়বো এই ইন্ডেক্সটা পড়লে হবে কি, এখানে কিছু দেখবেন যে সেকশনের রেফারেন্স দেওয়া আছে, যেগুলো আপনাদের এই পড়ার পাশাপাশি রেফারেন্স গুলো একটু মূল আইন থেকে দেখলে আপনাদের অনেক উপকার হবে, এবং এটা সারা জীবন কাজে লাগবে, শুধু পরীক্ষা পাস করার জন্য না। অনেকগুলো জবে যাবেন, যে কোথাও কনসালটেন্সি করবেন, সেখানে এগুলো সবগুলো কাজে লাগবে, সেই জন্য এগুলো আমরা রেফারেন্সটা সাথে দিয়ে দিয়েছি। আপনাদের ম্যানুয়ালে দেখবেন যে যেভাবে আছে, ওই এখান থেকে যেভাবে আপনাদের জন্য প্রয়োজন সেভাবে সাজিয়ে দিয়েছি, যাতে আপনাদের পড়াটা সহজ হয়। এখানে থিওরিটিক্যাল পার্ট যেটা আছে, এখানে বলছে যে কোম্পানি, কোম্পানি মিনিং কি? আমরা তো কোম্পানি বলতে সবাই বুঝি যে কোম্পানি এটা কি, অর্গানাইজেশন। এটা কিভাবে স্ট্রাকচার হয় সেটা আমরা ডিটেলস পরে দেখবো। এটার উৎপত্তিটা কিভাবে সেটা এখানে বলছে, যে কোম্পানি হচ্ছে কাম এবং ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে, এটা একটা ইটালিক শব্দ, সেখান থেকে এসছে, এবং এটা মিনিং হচ্ছে যে একসাথে কি করা, ব্রেড টুগেদার, মানে আপনি কোনো একটা কাজ করবেন সেটার বিনিময়ে একসাথে আপনার খাবার খাবেন, জানবেন। একটা অর্গানাইজেশনের মতো আগে কি হতো, আগে কি এখন যেরকম কর্পোরেট হাউস গুলো আছে, এক সময় কি এগুলো ছিল? তখন তো কি হইতো, যে যেটা উৎপাদন করতো তারা সবাই মিলে একটা নির্দিষ্ট প্লেসে, গ্রামে বা একটা নির্দিষ্ট প্লেসে নিয়ে যেত। তখন তারা এটা নিজেদের মধ্যে লেনদেন করতো, মালামালের লেনদেন করতো, গুডসের লেনদেন করতো। সেখানে কিন্তু তখন কি হতো না, কারেন্সি তখন আবিষ্কার হয় নাই। তো এরকম একটা কমন প্লেসে তারা যেত, এটা আগের থিওরি ছিল, এই জন্য তারা একটা গ্যাদারিং হইতো, একটা ফেস্টিভ মুড হইতো। এখন সেটাও আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে এখন সেটা ভিন্ন ফরম্যাটে এসছে, এবং এটা সেটা আমরা এখন সারা পৃথিবীতে কর্পোরেট কালচার দেখি, সেগুলো এখানে আসছে। তো ডিটেলসে যখন যাব আমরা, সেখানে গেলে আমরা প্রতিষ্ঠানগুলোর ধরনগুলো আমরা দেখতে পাবো। এর মধ্যে একটা দেখেন, এখানে আছে কর্পোরেশন। কি আছে? কর্পোরেশন। কর্পোরেশন। বাংলাদেশে এরকম আপনারা আশেপাশে কোথাও কর্পোরেশন শব্দ কোনো প্রতিষ্ঠান, দুই একটা নাম বলেন তো। ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, রাইট। জীবন বীমা কর্পোরেশন। ওকে। আর এছাড়া আর কি কর্পোরেশন, যতগুলো সিটি কর্পোরেশন ছাড়া আর কি ওয়াসা কর্পোরেশন আছে? ওয়াসা আছে স্যার। ওয়াসা আছে, আর কি আছে? জীবন বীমা কর্পোরেশন। স্যার বাংলাদেশ বিআরটিএ। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আহ, বেসিক বেসিক আছে, আর কি আছে? সুগার শিপিং কর্পোরেশন, কর্পোরেশন। ফিল্ম তাই না? কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, বিভিন্ন ধরনের শিপিং কর্পোরেশন আছে, কর্পোরেশন। তাই না? জি স্যার। এই কর্পোরেশন, তাহলে আমরা জাস্ট নামগুলা শুনলাম, এরপর আপনাদেরকে এখন আস্তে আস্তে চেনাবো যে আসলে কর্পোরেশন গুলা আর অন্যান্য অর্গানাইজেশন গুলোর মধ্যে পার্থক্য গুলা কি। এখন মনে করেন একটা কোম্পানি, যদি আমরা যদি একটা বিজনেস কোম্পানির উপর সব ভুলে গেলাম, যে বিজনেস করতে গেলে কি হয়, একক মালিকানাধীন প্রতিষ্ঠান থাকতে পারে, যে আমি একাই মালিক, আমার নিজের একটা আমি আহ, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসলাম, হইতে পারে না স্যার? সোল স্যার, সোল জি স্যার, হতে পারে। প্রোপাইটরশিপ। প্রপার্টারশিপ অথবা সোল ট্রেডার্স, রাইট? সোল জি আবার ইয়েস প্রপার্টারশিপ স্যার। দুটো বলা যাবে না, দুটো তো একই শব্দ। প্রপার্টারশিপ অথবা কি সোল ট্রেডার্স বলবো, রাইট? একটা বিজনেস প্রতিষ্ঠান যেটা মালিক একাই। ওকে। দেন হচ্ছে হইতে পারে কি, কয়েকজন মিলে একটা বিজনেস পরিচালনা করতে পারি, রাইট? পার্টনারশিপ হতে পারে, কি হতে পারে? পার্টনারশিপ। পার্টনারশিপ। দেন কি হতে পারে, পার্টনারশিপটা হচ্ছে একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয়। যারা পার্টনার হয় তাদের মধ্যে কি একটা এগ্রিমেন্ট সাইন হয়, তার মাধ্যমে এই পার্টনারশিপটা গঠিত হয়, রাইট?
জি আর স্যার। জি যিনি স্যার। ইন্ডিভিজুয়াল একা বিজনেস করেন উনি কি করেন? উনি কিছুই না, উনি জাস্ট যদি পৌরসভা হয় তাহলে পৌরসভা থেকে, যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশন থেকে কি করে, বা ট্রেড ইউনিয়ন পরিষদ লাইসেন্স। হলে ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নেয়, নিয়ে ব্যবসা শুরু করে। সিম্পল, তাই না? জি স্যার। তাহলে তিনটা বুঝলাম। এরপরে আমরা জানি যে কোম্পানি আছে, কি আছে? কোম্পানি। জয়েন্ট স্টক। কোম্পানি, হ্যাঁ, কোম্পানিগুলো কি হয়, কোম্পানি কোন আইনের মাধ্যমে কোম্পানিগুলো গঠিত হয়? কোম্পানিজ অ্যাক্ট 94। 94 কোম্পানি 1994 1994। তাহলে কোম্পানি অ্যাক্ট 1994 এর আওতায় যেসব প্রতিষ্ঠানগুলা রেজিস্ট্রেশন নেয়, সেখানে দুই ধরনের দুই ক্যাটাগরি হইতে পারে। দেখুন যে এটা রেজিস্ট্রেশনটা কোথায় নেয় বলেন তো, কোন প্রতিষ্ঠানের আন্ডারে রেজিস্ট্রেশন গুলো নেয়? আরজেএসসি তে। জয়েন্ট স্টক মার্কেট। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নো নো নো, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম, RJSC। ঠিক আছে, এটার পুরো ফুল মিনিং হচ্ছে কি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম ফার্মস। তাহলে ওখানে কোম্পানিও রেজিস্ট্রেশন নিতে পারে, ফার্মসও নিতে পারে। ফার্মস মানে পার্টনারশিপ ফার্ম, রাইট? এছাড়া আপনার অ্যাসোসিয়েশনও এখানে নিতে পারে। তো এই যে পার্টনারশিপের ক্ষেত্রে RJC থেকে রেজিস্ট্রেশন নেওয়াটা ম্যান্ডেটরি না, অপশনাল, চাইলে নিতে পারে। কিন্তু কোম্পানি হইতে গেলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী RJC থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারপর কোম্পানি গঠন করতে হবে, তাই না? জি তাহলে স্যার এখন যতগুলো বললাম দেখেন, আমরা বললাম প্রপার্টরশিপ, বললাম বললাম পার্টনারশিপ, বললাম কি কোম্পানি। তাহলে এই যে কর্পোরেশনটা তাহলে কোনটা? এই তিনটার মধ্যে তো কোনোটা পড়ে নাই, পড়ছে স্যার? না স্যার পড়ে নাই। কর্পোরেশন গুলো হচ্ছে পার্লামেন্ট থেকে বিশেষ ভাবে ওইটার জন্য আলাদা করে আইন করা হয়, ওই আইনের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটা চলে। যেমন ওয়াসা, পার্লামেন্টের একটা আইন দিয়ে ওয়াসা চলে। সিটি কর্পোরেশন অ্যাক্ট দিয়ে সিটি কর্পোরেশন চলে। সুগার কর্পোরেশন, সুগার কর্পোরেশনের জন্য আলাদা কি আছে, অ্যাক্ট আছে, সেটা চলে। তারপর আমরা এছাড়া দেখতে পারি কি, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন আছে না স্যার? জি স্যার। জি স্যার। যতগুলো কর্পোরেশন দেখবেন সবগুলো কর্পোরেশনের জন্য আলাদা আলাদা করে এক একটা আইন আছে, কি আছে? আলাদা 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 আইন আলাদা আইন। আলাদা সারা আইন আছে বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে সবগুলো সিটি কর্পোরেশনের জন্য একটা আইন আছে। সাধারণ বীমা কর্পোরেশনের জন্য একটা আইন আছে, জীবন বীমা কর্পোরেশনের জন্য একটা আইন আছে, সুগার কর্পোরেশনের জন্য একটা আইন আছে। দেন আপনার কি ওয়াসা বলেন, যাই বলেন, যত কর্পোরেশন। তারপর টিসিবি, টিসিবি কি করে? স্যার কম দামে পণ্য দেয় এরা ট্রেডিং ইম্পোর্ট কর্পোরেশনও করে করা হয়। গভর্নমেন্টের হয়ে তারা ইম্পোর্ট করে, কি করে? গভর্নমেন্টের হয়ে ইম্পোর্ট তারা করে ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে। কিসের জন্য? দেশের মধ্যে দ্রব্যের মূল্যটা কন্ট্রোলে রাখার জন্য তারা ইম্পোর্ট করে মার্কেটটাকে স্থিতিশীল রাখে। এটা কার কাজ? টিসিবির কাজ। ট্রেডিং টিসিবি কর্পোরেশন। টিসিবি কাজ এই যে দেখেন নিচে আপনাদের বইতে দেওয়া আছে, টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, আছে না? জি স্যার জি তাহলে স্যার আমরা কি শিখলাম? যতগুলো কর্পোরেশন দেখবো, কর্পোরেশন মিন্স গভর্নমেন্টের পার্লামেন্ট থেকে ওগুলোর জন্য আলাদা করে আইন আছে, কি আছে? আলাদা করে আলাদা করে আইন আছে আইন আইন আছে। আছে। কিন্তু আইন যত আছে বাংলাদেশে যদি মনে করেন 10 লাখ কোম্পানি থাকে, সব কোম্পানি কোন আইনের আওতায়? কোম্পানি একটা গেল। কোম্পানি একটা কোম্পানি আইনের অ্যাক্টের আওতায়। এর কিন্তু আওতায় কর্পোরেশন গুলোর ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কর্পোরেশনের জন্য আলাদা 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 করে আলাদা আইন আইন। আছে। কি বুঝতে পারছি স্যার? জি জি স্যার স্যার। জি জি স্যার। স্যার কর্পোরেশন গুলা গভর্নমেন্টের কোন পার্লামেন্টের আইন অথবা অর্ডিন্যান্স, আইন অথবা কি ল অর্ডিন্যান্স। অথবা অর্ডিন্যান্স অ্যাক্ট অথবা অর্ডিন্যান্সের মাধ্যমে হয়ে থাকে। এবং তাদের, তারা কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, সবকিছু কি অনুযায়ী চলবে? ওই তাদের যে লটা তাদের জন্য করা হয়েছে সেই ল অনুযায়ী সে চলবে। এটা কি অটোনোমাস বডি? অবশ্যই। হম, এটা গভর্নমেন্টের অটোনমাস বডি এবং তাদের জন্য কি হয়, আলাদা আলাদা করে ল থাকে। ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। কর্পোরেশন বলতে কি বুঝাই বুঝতে পারছি স্যার আমরা? জি জি স্যার। স্যার। জি স্যার জি ওকে। স্যার আর যত কোম্পানি আছে সব কোম্পানিগুলো কোন আইনের আওতায়? কোম্পানি কোম্পানি আইন। একটা কোম্পানি কোম্পানি অ্যাক্ট 1994 কোম্পানি কোম্পানি অ্যাক্ট 1994। 1994 এর আওতায়। 1994। 1994 আর 1994। যতগুলা পার্টনারশিপ আছে, পার্টনারশিপ অ্যাক্ট ওইগুলো 1932। অংশীদারি আইন অনুযায়ী পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী, পার্টনারশিপ আমরা বাংলা অ্যাক্ট ভুলে যাব, 1932। আমরা বাংলা লেখাপড়া ভুলে যাব, ঠিক আছে স্যার? নাহলে পরীক্ষা পাস করতে অনেক কষ্ট হবে। হ্যাঁ, জি স্যার চেষ্টা করব আমরা যাদের সাথে চলবো, পড়াশোনা করব, আমরা এই ইংলিশটা ভুল হোক সেটা চর্চা করব, ঠিক আছে?
কারণ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কি বাংলা, তো আমাদের জন্য ইংলিশটা তো এডিশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের এটা ভুল হবে, এটা স্বাভাবিক নাকি? Yes, জি sir. স্যার। জি স্যার। কিন্তু এটা যদি আমরা চর্চা না করি তাহলে কি হবে? পারবো না। পিছনে চলে যাব। এই জন্য আমরা চর্চা করবো, ভুল হবে, শিখবো, কোনো অসুবিধা নাই। ওকে। আর এই ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং মানে কি? এটা হচ্ছে মনে করেন কোন একটা ফ্যাক্টরি করা, অথবা কোন একটা, আমরা যে পদ্মা ব্রিজ করলাম, এটাও একটা কি ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এর আওতায় পড়ে। যে কোনো এস্টাবলিশমেন্ট যেটা কি 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 ধরনের, এখানে দেখেন গুডস এর জন্য হইতে পারে, ডেভেলপমেন্টের জন্য হইতে পারে, এক্সট্রাকশন অফ মিনারেল রিসোর্সেস, এগুলোর জন্য, এগুলো হলে এই ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং বলতে আসলে কোনো লিগ্যাল আলাদা এন্টিটি নাই। কারণ এই আমি যদি একটা ইন্ডাস্ট্রি করি, একটা ফ্যাক্টরি করি, এটা হয় কোম্পানি হবে, নইলে কর্পোরেশন হবে, নইলে পার্টনারশিপ হবে, রাইট স্যার? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এগুলার লিগ্যাল স্ট্যাটাসটা কি? ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং বলতে কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই। নাই। আইনগত ভিত্তি কোনটা? আইনগত ভিত্তি হচ্ছে হয় কর্পোরেশন হবে, নইলে কোম্পানি হবে, নইলে পার্টনারশিপ হবে, নইলে কি হবে, সোল সোল ট্রেডার্স হবে, রাইট? অথবা প্রপার্টিশিপ হবে। জি স্যার। জি স্যার। এরপর যেমন এই যে দেখেন, এখন আসছে যে টাইপস অফ কোম্পানি। তাহলে আমরা তো একটু আগে শিখলাম কোম্পানি বলতে কি বুঝি, এখন আসছে কি টাইপস টাইপস অফ অফ কোম্পানি। কোম্পানি। আপনাদের ম্যানুয়ালে কি এরকম কলাম আকারে দেখানো আছে? না না স্যার। স্যার। না স্যার। এটা আপনাদের জন্য যাতে সুইটেবল হয়, পড়তে সুবিধা হয়, সেজন্য আমরা কি করেছি, কলাম করে এইভাবে দিয়েছি। করে দিয়েছি, যাতে আপনি এটা সহজে আয়ত্ত করতে পারেন। এবং যে আজকে যা আলোচনা হবে, আজকে ক্লাসের পরে আপনাকে গিয়ে পড়াশোনা করা লাগবে না আসলে বেসিক্যালি, কারণ এখানে যদি আপনি বুঝে আমার সাথে চলেন, আপনার পড়াশোনা এখানেই শেষ। ঠিক আছে স্যার? জি স্যার। প্রোভাইড করবেন আমাদেরকে? সব প্রোভাইড করে, টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা শুনেন, আর তাহলে কোম্পানি কত ধরনের হয়? দুই মূলত ধরনের। দুই তিন ধরনের। ধরনের। মূলত মূলত কয় ধরনের? দুই টাইপ। ধরনের। দুই ধরনের। দুই ধরনের। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি। এইটাকে আমরা যদি সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করি, যেসব কোম্পানিগুলা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে ওপেনলি, এরকম কোন কোম্পানিগুলা যেগুলা শেয়ার মার্কেটে আছে, রাইট? জি জি স্যার। স্যার। অথবা আইপির মাধ্যমে শেয়ার ইস্যু করে তারা পাবলিকে আসে, রাইট? তাহলে এই পাবলিক কোম্পানি কোনগুলা? যারা জনগণের কাছে ওপেনলি শেয়ার বিক্রির জন্য কি অফার দিতে পারে, রাইট? জি ইয়েস স্যার। স্যার। আর প্রাইভেট কোম্পানি কারা? এরা কি যারা করবে না, ওপেনলি শেয়ার বিক্রি করতে পারে না। তারা পাবলিকের কাছে শেয়ার ইস্যু করার জন্য কি করতে পারবে না, অফার দিতে পারবে না। পারবে না। এই যে দেখেন কি বলছে, আমরা যদি দেখি লেফট সাইডে, প্রাইভেট কোম্পানি বলতে কি বোঝায়, এখানে তাদের এই যে মনে করেন আমরা যদি এই ম্যানুয়ালের যা আছে এটার মধ্যে থাকি, তাহলে প্র্যাকটিক্যালি আসলে কাজগুলা কিভাবে হয় এটা না বুঝি, তাহলে এটা মনে থাকবে না। কি থাকবে না? মনে থাকবে না। আমি একটু এখানে ফাস্টার যাব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল সিনারি জিনিসগুলো আপনাকে দেখাবো, দেখানোর পর দেখবেন যে এগুলো আপনার মুখস্থ করার কিছু লাগবে না। আপনি ওটা চোখের সামনে যখন দেখবেন, এগুলো আপনার একদম সহজ হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। ঠিক আছে স্যার? জি ওকে স্যার। স্যার। তাহলে স্যার। শেয়ার গুলো আমি এই স্লাইডের মধ্যে যেসব লাইনগুলো বা শব্দগুলো আমি মার্ক করে দিয়েছি, এগুলোই হচ্ছে আপনাদেরকে ফোকাস করতে হবে, এগুলোই মনে রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে। তো এখানে বলছে যে রেস্ট্রিক্ট মানে কি, সীমাবদ্ধ। সীমাবদ্ধ করে দিচ্ছে, কি করতে পারবে না, রাইট টু ট্রান্সফার ইটস শেয়ার। তাহলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলেই পাবলিকের কাছে কি করতে পারে না, শেয়ার ইস্যু করতে পারবে না। ট্রান্সফার করতে পারে না। প্রহিবিট এনি ইনভাইটেশন, পাবলিকের কাছে কোনো শেয়ার বিক্রি করার জন্য সে কি করতে পারবে না, অফার দিতে পারবে না, ইনভাইট করতে পারবে না। তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির যেই শেয়ার হোল্ডার বা মেম্বার কতজন হইতে পারবে সর্বোচ্চ? 50 জন। 50। এটা মনে রাখতে হবে, কত হইতে হবে সর্বোচ্চ? 50। মিনিমাম কত? দুইজন। ইউন টু ওয়ান টু মিনিমাম ওয়ান অর টু। একজনও হইতে পারে স্যার। একজন হইতে দুইজন। পারে। এটা আমরা টু বলছি যারা, তারা আংশিক ঠিক আছে, কিন্তু রেজাল্ট হবে 1 অর টু। 1 হইতে পারে। মিস্টার রফিকুল, আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। কেন 1 অর 2 বলছি? আরো বছর 4 আগ পর্যন্ত এটা কি ছিল, টু ছিল। 2ই ছিল।
পরবর্তীতে কোম্পানি আইনে পরিবর্তন এসে বলছে যে না, এক ব্যক্তি কোম্পানিও খোলা যাবে, হতে পারে সেটাকে বলে ওপিসি, প্রোপ্রাইটরশিপ। ওয়ান পার্সন কোম্পানি। কি বলে? ওয়ান ওয়ান পার্সন পার্সন কোম্পানি। ওয়ান পার্সন কোম্পানি। তাহলে আমরা কি বলবো? তাহলে এক বা তার অধিক কি হইতে পারবে? মিনিমাম তাহলে এখানে সর্বনিম্ন কতজন হইতে পারবে? একজন। আমাদের One or two. একজন। One or two. তাহলে সর্বনিম্ন 1 or 2 বলতে পারবে, আর সর্বোচ্চ 50. 50। স্যার আর এই 1 or 2 পাবলিক লিমিটেড, মানে মিনিমাম যেটা, এটা পাবলিকের জন্য যেমন, প্রাইভেটের জন্য কি তেমন? না না স্যার, স্যার, না স্যার, আলাদা আলাদা। আলাদা। আলাদা আলাদা। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে আমরা বলছি যে 1 or 2 মিনিমাম, ম্যাক্সিমাম কত? 50. 50। 50। তাহলে 50-র বেশি হইলে কি হয়ে যাবে তখন? এটা পাবলিক Public- লিমিটেড কোম্পানি হইতে হবে, রাইট? পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া 50-এর বেশি শেয়ার হোল্ডার থাকা যাবে না। 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 স্যার জি বলেন। স্যার তাহলে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস আর 1% কোম্পানির মধ্যে ডিফারেন্স কি? ম্যাডাম, এই যে প্রথম দিকে যে 10 মিনিট আলাপ করলাম, ওইটা কি আপনি শুনেছিলেন নাকি হঠাৎ করে মাত্র ক্লাসে জয়েন করেছেন? না স্যার, শুনেছি, কিন্তু সেখানে 1% তো আমরা কোম্পানি বলেছিলাম নিবদ্ধ আইনের যে কোম্পানিগুলো হচ্ছে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী হয়, পার্টনারশিপ গুলো হয় পার্টনারশিপ আইন অনুযায়ী। এখন মনে করেন যিনি কলেজে পড়েন সেও অনার্সে পড়ে, যিনি ভার্সিটিতে পড়েন সেও অনার্সে পড়ে, দুইটা কি সেম ম্যাডাম? নো স্যার। তাহলে আপনি যদি ভার্সিটির আন্ডারে পড়েন তাহলে আপনি ভার্সিটির স্টুডেন্ট, আপনি যদি কলেজের আন্ডারে পড়েন তাহলে কলেজের স্টুডেন্ট। বুঝতে ইয়েস পারছি স্যার, কিনা? বুঝতে পারছি। জি, ধন্যবাদ। তারপর বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিকের কাছে শেয়ার ট্রান্সফার, তারপর তাদেরকে অফার দিতে পারবে, রাইট? এবং তাদের স্যার। নাম্বার অফ শেয়ার কি, শেয়ার হোল্ডার মোর দেন কত হইতে পারবে? 50। 50 More হইতে than- পারবে। শেয়ার সংখ্যা দ্বারা Unlimited। সীমাবদ্ধ স্যার। এটা হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড। লিমিটেড বাই শেয়ার বলতে পারি আমরা। কি বলতে পারি? লিমিটেড বাই শেয়ার। লিমিটেড বাই শেয়ার। বাই শেয়ার। ওকে, এবার দেখেন পাশাপাশি, এবং এই কোম্পানি গঠন করার ক্ষেত্রে 3 ধরনের কি থাকে, ক্যাটাগরি থাকে। গঠনের ক্যাটাগরি থাকে কয় ধরনের? 3 তিন ধরনের। ধরনের। এটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, যাই হোক তার 3 ধরনের থাকে। তবে এই যে দেখেন প্রাইভেটের ক্ষেত্রে নিচে একটা লাইনে বোল্ড কালার করা আছে, কি লেখা আছে স্যার? এটা There cannot be a private There company. cannot be a Unlimited private liability. company with unlimited liability. আনলিমিটেড লায়াবিলিটি। তাহলে আমরা দেখেন, আমরা বলছি যে ক্যাটাগরি হবে 3 টাইপস। কয়টা টাইপস হবে ক্যাটাগরি? 3 types. 3 টাইপস। একটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার, একটা হবে লিমিটেড বাই গ্যারান্টি, আর একটা বলছি আনলিমিটেড লায়াবিলিটি। এখন মনে করেন একটা एग्जांपल দেই, আপনি যদি একা ব্যবসা করেন তাহলে ওই ব্যবসায় যত লাভ লস হবে বা যত পাওনাদার আছেন সব লায়াবিলিটি আপনার উপর না স্যার? জি স্যার। জি তাহলে আপনার লায়াবিলিটি কি লিমিটেড না আনলিমিটেড? আনলিমিটেড। আনলিমিটেড। ওকে, আপনি যখন পার্টনারশিপ ফার্মে পার্টনার হিসেবে কাজ করেন, অংশীদার হিসেবে আপনার কি বিজনেসটা পরিচালনা করেন পার্টনারশিপে, তাহলে সেই ক্ষেত্রে পার্টনারশিপ আইন অনুযায়ী বলছে যে এই পার্টনারশিপে যত লায়াবিলিটি আছে সেইটা প্রত্যেকটা পার্টনার ইন্ডিভিজুয়ালি যেমন লায়াবল, তারা কি কালেকটিভলিও লায়াবল। দ্যাট মিনস আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা 4 জন পার্টনার সবাই 25% করে কি করি আমাদের শেয়ার সমানভাবে, তাহলে যদি 1 কোটি টাকা লায়াবিলিটি থাকে তাহলে আমি 25 লাখ টাকা পে করব, আরেকজন 25 লাখ টাকা, এভাবে। এখন যদি এমন হয় যে ওই 4 জনের মধ্যে 3 জনেরই টাকা পরিশোধ করার মতো ক্যাপাবিলিটি না থাকে, কি না থাকে? 4 জনের মধ্যে 3 জন পরিশোধ করার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে এই পুরো 1 কোটি টাকা কাকে দিতে হবে? বাকি একজনকে। বাকি একজনকেই দিতে হবে। কিন্তু তিনি যেটা করতে পারবেন, ওই বাকি 3 জন থেকে পরবর্তীতে সেই টাকা কি করতে পারবেন? আদায় করতে পারবেন। এখন মনে করেন দেন, তাহলে আমি একটা পার্টনারশিপ ফার্ম করলাম, সেটা যদি কোনো লায়াবিলিটি থাকে, আমার ওই বিজনেসের যে প্রফিট আছে সেটা দিয়ে আমি ডিস্ট্রিবিউট, ওই টাকা পরিশোধ করার পরে যদি দেখা যায় যে বিজনেসের টাকা দিয়ে পার্টনারশিপ ফার্মের দেনা পরিশোধ করা যাচ্ছে না, তখন প্রত্যেকটা পার্টনারের ইন্ডিভিজুয়াল অ্যাসেটও সেটার জন্য কি হবে? এটার জন্য পরিশোধ করতে লায়াবল হবে। তাহলে তার লায়াবিলিটি কি লিমিটেড না আনলিমিটেড? আনলিমিটেড। লিমিটেড। আনলিমিটেড। আচ্ছা, একটা যদি কোম্পানি হয়,
আমরা বলেছি যে একটা কোম্পানি মনে করেন তার 1 কোটি টাকা শেয়ার আছে, কয় কোটি টাকার পেড আপ শেয়ার? 1 কোটি টাকা শেয়ার। 1 কোটি টাকা। এটা 4 জনে 25 লাখ টাকা করে, 1 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। হ্যাঁ, কিন্তু সে মনে করেন 10,000 কোটি টাকার ব্যবসা করে। কত টাকার ব্যবসা করে? 10,000 কোটি। 10,000 কোটি টাকা। এইটা তার লায়াবিলিটি, সে সাপ্লায়ার বা লোন টোন নিছে, তার এই টোটাল লায়াবিলিটি এখন আছে 10,000 কোটি টাকা, কিন্তু তার পেড আপ ক্যাপিটাল কত আছে? 1 কোটি। 1 কোটি। 1 কোটি টাকা। এবার বাকি রইল কত টাকা তার শর্টফল? 9 কোটি। 9,999 কোটি টাকা রাখে। জি স্যার। এই পুরো টাকাটার জন্য ওই এই 4 জন শেয়ার হোল্ডারদের কি নাই? 1 টাকারও লাইবিলিটি নাই। কয় টাকারও লাইবিলিটি নাই? 1 টাকারও টাকারও 1 লায়াবিলিটি। টাকারও না। দ্যাট মিনস কোম্পানিতে আপনি যতটুকু শেয়ার হোল্ড করছেন সেইটার টাকাটা যদি আপনি পরিশোধ করে দেন, পেড আপ করে ফেলেন, তাহলে আপনার এর বাইরে কোম্পানিতে হাজার হাজার লক্ষ কোটি টাকারও দেনার মধ্যে থাকে, আপনার কোনো পার্সোনাল লাইবিলিটি নাই। বুঝতে পারছি কিনা স্যার? জি জি স্যার। স্যার। তাহলে কোম্পানির ক্ষেত্রে লাইবিলিটি কি লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। লিমিটেড। সরি, লিমিটেড স্যার। লিমিটেড। কতটুকু লিমিটেড? আমি যতটুকু শেয়ার নিচ্ছি ততটুকু টাকা দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব, রাইট? এর স্যার। বাইরে কোম্পানি যদি হাজার কোটি টাকা দেনার মধ্যে ডুবে যায়, আমার কোনো লস নাই। ক্লিয়ার? আমার নিজের জি, জায়গা স্যার। জমি বিক্রি করে এটা পরিশোধ করতে হবে না। কিন্তু পার্টনারশিপ হলে কি করতে হবে? পার্টনারশিপ বলে আনলিমিটেড। নিজের জায়গা আমার জমি বিক্রি করে নিজের হলে দিতে হবে, রাইট? জি স্যার। তাহলে আমরা যেটা বুঝলাম, কোম্পানির ক্ষেত্রে লিমিটেড লায়াবিলিটি হতে পারে, রাইট? জি স্যার। জি স্যার। কিন্তু পার্টনারশিপ হলে লিমিটেড লায়াবিলিটি থাকে না। এটা কি হয়? আনলিমিটেড। 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 যদি প্রপার্টিশিপ হয় তাও আনলিমিটেড। আনলিমিটেড। ওকে, তাহলে আমরা এখানে লিমিটেড আনলিমিটেড দুইটা শব্দ শিখলাম। লিমিটেড, আনলিমিটেড। আনলিমিটেড। এখন আনলিমিটেড। দেখেন ওই যে টাইপস এর মধ্যে বলছে লিমিটেড বাই শেয়ার, আরটা বলছে লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি। ওকে, লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি। এই দুইটা শব্দ আমরা এখন শুনে রাখবো। আমি একটু পরে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল জিনিসটা শো করব, তখন আপনাদের এই পার্থক্যগুলো বুঝতে পারবেন। ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। জি Okay. স্যার। তারপর বলছে যে আনলিমিটেড লায়াবিলিটি, দ্যাট মিনস এই কোম্পানিটার শেয়ার নাই ওইটার মধ্যে। তাহলে এবং দেখেন এই যে পাবলিক লিমিটেড কোম্পানি কয় ধরনের হইতে পারে, পরীক্ষা যদি আসে আনসার কি করব? 3 3 ধরনের। ধরনের, 3 টাইপস। 3 ধরনের। লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই লায়াবিলিটি, অথবা কি আনলিমিটেড। আনলিমিটেড। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কয় ধরনের হইতে পারে? 2 2 এক ধরনের। ধরনের। অথবা 2। 2 ধরনের। লিমিটেড বাই শেয়ার অথবা লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি। তাহলে পরীক্ষা যদি আসে যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আনলিমিটেড লায়াবিলিটি নিয়ে গঠিত হতে পারে, ট্রু অর ফলস? ট্রু। ফলস। ফলস। এই দেখেন স্যার ফলস। উইদিন এ মিনিট আপনি ভুল আনসার দিলেন, তাহলে আপনি পরীক্ষা ফেল, রাইট? Yes, sir. একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আনলিমিটেড লায়াবিলিটি নিয়ে গঠিত হতে পারবে না। না। আমরা তো এইমাত্র শিখলাম যে লিমিটেড লিমিটেড লিমিটেড, তাহলে প্রাইভেটের ক্ষেত্রে আনলিমিটেড শব্দটা থাকবে না। ক্লিয়ার? জি স্যার। এখন আসেন এই যে এদিকে লিমিটেড বাই শেয়ার, এদিকে লিমিটেড বাই গ্যারান্টি, এদিকে কি আছে? Unlimited. তাহলে তিনটা পাশাপাশি, তিনটার পার্থক্যটা বুঝতে তাহলে আমাদের এগুলো মনে থাকবে নাকি? জি স্যার। বলছে যে দেয়ার ইজ এ শেয়ার, তাহলে লিমিটেড বাই শেয়ার তার মানে কি এখানে শেয়ার ক্যাপিটাল আছে, রাইট? তাহলে যত তার যদি নাম্বার অফ শেয়ার যতগুলো আছে সেটা পর্যন্তই তার শেয়ার সে ইস্যু করতে পারবে, এবং সেটার জন্য যে পরিমাণ টাকা সেটাই তার লায়াবিলিটি, রাইট? জি স্যার। জি স্যার। আর যেটা লিমিটেড বাই গ্যারান্টি সেটা ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার নাও থাকতে পারে, নাম্বার অফ শেয়ার নাও থাকতে পারে। নাও থাকতে পারে। তাহলে আপনার কাছে কোশ্চেন আসবে, তাহলে কিভাবে এটা লিমিটেড বাই গ্যারান্টি হবে? তাহলে কি হবে? ওইখানে স্পেসিফিক অ্যামাউন্ট বলা থাকবে যে এই প্রতিষ্ঠানটার যদি কখনো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, উইন্ডিং আপ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তখন কি হবে? শাটডাউন হয়ে যায়, লিকুইডেশনে যায়, তাহলে এর প্রত্যেকটা মেম্বার 10 লাখ করে 5 লাখ করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কথা বলা থাকবে, এত টাকা করে পে করবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার, অনেকটা স্যার। চুক্তির মতো। তাহলে গ্যারান্টি, লিমিটেড বাই গ্যারান্টি মিনস ওই তার যে কোম্পানি গঠন তন্ত্র সেটার মধ্যে বলা থাকবে যে কোম্পানিটা যদি লিকুইডেশনে যায় প্রত্যেকটা মেম্বার কত টাকা পর্যন্ত দেওয়ার জন্য লায়াবল থাকবেন, গ্যারান্টি দিচ্ছেন, কত টাকার গ্যারান্টি দিচ্ছেন এক একজন। কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। যদি বলে যে হ্যাঁ এটা লিকুইডেশনে গেলে প্রত্যেকটা মেম্বার 50,000 টাকা করে
পে করবেন, তাহলে তাদের লিমিটেড বাই গ্যারান্টি কি হলো 50,000। আপনি যদি মেম্বার হন তাহলে আপনার লাইবিলিটি কতটুকু? 50,000। 50,000 টাকা। 50,000। এটা যেহেতু শেয়ার নাই সেজন্য তাহলে এটা কি লিমিটেড বাই গ্যারান্টি। এটার অ্যামাউন্টটা কত, গ্যারান্টি অ্যামাউন্টটা কত? 50,000। 50,000। বুঝতে পারছি না পারি নাই? স্যার জি একটা স্যার, কোশ্চেন বুঝতে আছে। একটু পরে কোশ্চেন নিব। হ্যাঁ, তারপর বলছে আনলিমিটেড, দ্যাট মিনস এটার ক্ষেত্রে ওই শেয়ারের কথা বলা থাকবে না, নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের কথা বলা থাকবে না, ওইখানে কোনো লাইবিলিটি জায়গায় লেখা থাকবে আনলিমিটেড লাইবিলিটি। কি লেখা থাকবে? আনলিমিটেড। আনলিমিটেড লাইবিলিটি। আনলিমিটেড লাইবিলিটি। আচ্ছা, যিনি কোশ্চেন করতেছিলেন আমার, উনি বলেন। জি স্যার, এখানে যে কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি আছে, ওখানে তাহলে আমরা প্রফিট ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে কোম্পানি? সেটা আমরা আসবো স্যার। আমি তো মনে করেন আপনাকে তো মাত্র একটা বইয়ের হেডিংটা বলতেছি। আপনি যদি আমার বইয়ের 50 নম্বর পেজ জিজ্ঞেস করেন, উচিত হবে স্যার এখন যে আমার সাথে থাকেন। কখনো কি ঘোড়ার গাড়ি দেখছেন? জি জি স্যার। স্যার, মাঝে মাঝে। মাঝে মাঝে। তো ঘোড়ার গাড়িতে ঘোড়াটা সামনে থাকে না পিছে থাকে? সামনে সামনে। থাকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাহলে ট্রেন হইলে ট্রেনের ইঞ্জিনটা থাকতে হবে সামনে, বগি থাকবে পিছনে। এখন যদি ইঞ্জিন পিছনে লাগাই দিই তাহলে কি ট্রেন চলবে? না স্যার। না স্যার। এই জন্য আপনি আমার সাথে চলতে হবে, তাহলে আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। আপনি আমার আগে ডানে বামে দৌড়াবেন, আমি যা বলবো এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এইটুক 3 লাইন বুঝছেন কিনা, এরপর আস্তে আস্তে আপনি ওইখানে পৌঁছে যাবেন আপনি। জি স্যার, কিন্তু আপনি যদি অ্যাডভান্স আলহামদুলিল্লাহ চিন্তা বুঝছি। করেন তাহলে এটা আপনার জন্য কি হবে, ট্র্যাকের বাইরে চলে গেলে কাজে লাগবে না। ক্লিয়ার স্যার? জি স্যার। ইয়েস স্যার। স্যার ওকে। এখানে আমি বলছি যে এখানে থিওরিটিক্যাল পার্ট আছে, এইটা যখন আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখব, যদিও প্র্যাকটিক্যাল পার্টটা আপনাদের সিলেবাসে বা ক্লাসের পার্ট না, আপনাকে দেখানোর আমার কথাও না, রাইট? জি স্যার। জি স্যার। কিন্তু ওইটা আমি দেখাবো যাতে আমার এই পড়াটা অনেক সহজ হয় বা মনে থাকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমরা তাহলে জানলাম যে একটা কোম্পানি গঠন করতে গেলে এটা একটা গঠনতন্ত্র লাগবে। কি লাগবে? গঠনতন্ত্র গঠনতন্ত্র লাগবে। লাগবে। একটা এটা গঠনতন্ত্র আরজিসি লাগবে। থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। আরজিসি থেকে যখন আমরা রেজিস্ট্রেশন নেই তখন সেখানে আমাদেরকে, আপনারা শিখেছেন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরান্ডাম অফ কি অ্যাসোসিয়েশন, দুইটা শব্দ আছে, রাইট? জি স্যার। জি স্যার। এই দুইটা পার্ট আমরা আজকে একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো। দেন একটা কোম্পানিগুলো কিভাবে গঠন হয়, কোন ধরনের কোম্পানিতে কোন জায়গায় লেখাটা পার্থক্য থাকে, সেগুলো আমরা দেখাই দিব একটু পরে। হ্যাঁ, the member is not liable to pay anything more than the fixed value of the share। মানে ওই একজন শেয়ার হোল্ডার যতটুকু শেয়ার ওই কোম্পানি থেকে নিয়েছে সেইটার টাকাটা, মনে করেন আপনি হয়তো 100 শেয়ার নিয়েছেন, এটার ভ্যালু যদি 100 টাকা করে হয় তাহলে কত টাকা হয় স্যার? 100টা শেয়ার 100 টাকা করে হলে কত টাকা হয়? 10,000। 10,000 টাকা। তাহলে আপনার লাইবিলিটি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। এর বাইরে 10,000 কোটি টাকাও যদি কোম্পানির দায় না থাকে তাহলে আপনার কোনো লাইবিলিটি আছে? না স্যার। না স্যার। নাই। তাহলে লিমিটেড বাই শেয়ার মানে হচ্ছে আপনি যেই কয়টা শেয়ার কোম্পানি থেকে নিয়েছেন সেই কয়টার টাকা যদি আপনি পরিশোধ করে থাকেন তাহলে আপনার আর কোনো লাইবিলিটি নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আর লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স কোনো টাকা দিতে হয় না। আপনাকে কি করতে হয় না? অ্যাডভান্স টাকা দিতে হয় না। দিতে হয় না আপনাকে। তাহলে টাকাটা কখন দিতে হবে? কোম্পানি যদি লিকুইডেশনে যায়, কোম্পানি যদি উইনিং আপে যায়, বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তখন ওই কোম্পানির যে দেনা পরিশোধ করার জন্য ওইখানে গঠনতন্ত্রের যেই পরিমাণ এক একজনের গ্যারান্টি অ্যামাউন্ট বলা থাকবে, সেইটুক টাকা পর্যন্ত যদি লেখা থাকে যে 1 লাখ টাকা হচ্ছে আপনার কি মিস্টার দিবাকর, তাকে আমি আউট করে দিচ্ছি, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছেন। উনি ক্লাস করতে পারবে না। এরকম মাঝে মধ্যে এরকম 2 একজনকে আমরা কি করব, আউট। পানিশমেন্ট দিব যাতে অন্যরা ঠিক হয়ে যায়। ক্লিয়ার স্যার? জি ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। যার ক্লাসের প্রতি গুরুত্ব নাই, প্রয়োজন নাই, তার এখানে ক্লাসে আসার দরকার নাই। অন্য অন্য 200 জনের কি টাইম নষ্ট করা তার অধিকার আছে স্যার? নো স্যার। নো নো স্যার। স্যার। তাহলে লিমিটেড বাই গ্যারান্টি, তাহলে এই যে গ্যারান্টি অ্যামাউন্টটা উল্লেখ থাকবে যে প্রত্যেকটা মেম্বার বা তারা কি করবে, কত টাকা পর্যন্ত লিকুইডেশনে গেলে কত টাকা পর্যন্ত তার দেওয়ার লাইবিলিটি থাকবে, সেই অ্যামাউন্টটা উল্লেখ থাকবে, রাইট? ইয়েস স্যার। ওকে। এবং এই পেমেন্টটা কখন দেওয়া লাগবে? লিকুইডেশন কোম্পানি স্যার। বন্ধ হয়ে যাবে তখন। রাইট, মনে থাকবে তো? ইয়েস স্যার। এখানে দেখেন বলছে দেয়ার ইজ নো লাইবিলিটি টু পে এনিথিং মোর দেন দ্য ভ্যালু অফ দ্য, এই যে এখানে তো একটা
এখানে শেয়ার বলছে কেন, কারণ কিছু লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে শেয়ারও থাকে, গ্যারান্টিও থাকে। কি থাকে? শেয়ারও শেয়ারও থাকে থাকে, আবার গ্যারান্টিও থাকে। গ্যারান্টি থাকে। যদি এমন হয় যে ওই কোম্পানিতে কোনো শেয়ার নাই, তাহলে শুধুমাত্র গ্যারান্টি অ্যামাউন্টে সমান হবে। আর যদি এমন হয় যে ওই কোম্পানিতে শেয়ারও আছে আবার গ্যারান্টিও আছে, তাহলে শেয়ারের যতটুকু শেয়ার সে নিয়েছে সেইটার জন্য সে লায়াবল থাকবে, প্লাস ওই গ্যারান্টি অ্যামাউন্ট যত বলা আছে সেটা। বুঝতে পারছি স্যার? জি স্যার। আর যদি শেয়ার না থাকে, শুধুমাত্র গ্যারান্টি অ্যামাউন্টটা তার লায়াবিলিটি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। স্যার একটা কোশ্চেন আর ছিল স্যার। জি বলেন। স্যার এমনও কি লেখা থাকতে পারে যে আমাকে 1000 শেয়ারের মূল্য পরিশোধ করতে হবে কোম্পানি বন্ধের সময়? এই একটু পরে দেখবেন, হ্যাঁ ওয়েট করেন। জি, তাহলে এই যে দেখেন, আমরা তাহলে কোম্পানি যেগুলা গঠিত হয় সেগুলো আমরা কি বলি, সেগুলা কোন আইনের দ্বারা হয় কোম্পানিগুলা? কোম্পানি কোম্পানি অ্যাক্ট অ্যাক্ট 1994। 94। এই যে আমরা একটু আগে শুরুর দিকে দেখেছিলাম কর্পোরেশন, রাইট? ইয়েস স্যার। যেমন একটা এক্সাম্পল যদি দিই আপনাকে, বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন আছে না? জি স্যার। জি স্যার। এই বিসিআইসি এর আন্ডারে দেখবেন যে 40-50টা কোম্পানি আছে। বিসিআইসি এর আন্ডারে কয়টা কোম্পানি আছে? 40-50টা কোম্পানি। 50টা। এই যে বিসিআইসি, এটা একটা স্ট্যাটিউটরি, এই শুধু কোম্পানি আর স্ট্যাটিউটরি কোম্পানির মধ্যে পার্থক্য হচ্ছে এই স্ট্যাটিউটরি কোম্পানিগুলো কোনগুলা, কর্পোরেশন গুলো হচ্ছে স্ট্যাটিউটরি কোম্পানি, কারণ তারা আলাদা স্পেশাল অ্যাক্টের মাধ্যমে কি হয়, গঠিত হয়। গঠিত হয় হয়। স্যার। তাহলে স্ট্যাটিউটরি কোম্পানি যদি দেখি, তাহলে এটা কোন আইনের আওতায় বলবো? এটা কি কোম্পানিজ অ্যাক্ট বলবো না স্পেশাল অ্যাক্ট কর্পোরেশন বলবো? স্পেশাল স্পেশাল অ্যাক্ট। অ্যাক্ট। স্যার স্পেশাল অ্যাক্ট। স্পেশাল অ্যাক্ট, স্পেশাল অ্যাক্ট বলবো। ওকে। এরপর বলছে চার্টার্ড কোম্পানি, যেটা এখন এটা অস্তিত্ব নেই, সো এটা আমাদের, এটা হলো চার্টার্ড মিন্স রয়্যাল চার্টার। এগুলো হচ্ছে এক সময় আমরা কি ছিলাম, ইংরেজদের আন্ডারে কি ছিলাম, রাজতন্ত্রের আন্ডারে ছিলাম, রাইট? জি কিংডমের স্যার। আন্ডারে ছিলাম। জি স্যার। ওই রাজতন্ত্রের রাজ পরিবারের কন্ট্রোলে যেই সব কোম্পানিগুলো হইতো, সেগুলোকে তারা অন্যদের থেকে এটাকে আলাদা করার জন্য চার্টার্ড শব্দ ব্যবহার করতো। কি ব্যবহার করতো? চার্টার্ড শব্দ ব্যবহার করতো। চার্টার্ড কোম্পানি মানে রাজকীয় কোম্পানি, ঠিক আছে? তাহলে এগুলা এখন কি আর অস্তিত্ব আছে স্যার? না স্যার। না স্যার। নাই। যেমন এই যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোকে শাসন করতো কোন কোম্পানি? ইস্ট ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা হচ্ছে চার্টার কোম্পানি। কি কোম্পানি? চার্টার্ড কোম্পানি। চার্টার্ড কোম্পানি। যেটার অস্তিত্ব এখন আর এই ধরনের কোম্পানির অস্তিত্ব বাংলাদেশে নাই, ঠিক আছে? নাই। এই যে রেজিস্টার্ড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি মিন্স কোন আইনের আওতায়? কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্টের আওতায়। ওকে। তারপর বলছে যে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি কিছুই না, এটা হলো, এমন হয় না যে একটা কোম্পানি, আপনি মনে করেন প্রথমে একটা কোম্পানি গঠন করছেন, এটা ব্যবসাটা বড় হয়েছে, আর আপনি চিন্তা করছেন যে না, আমার আরো 2টা কোম্পানি খুলতে হবে। এই কোম্পানি থেকে টাকা দিয়ে ওই কোম্পানিগুলা ইনভেস্ট করে কি করছেন, আরো 2টা কোম্পানি গঠন করছেন। তাহলে এই প্রথম যে কোম্পানিটা ছিল, এখান থেকে টাকা দিয়ে যখন ওই কোম্পানি করলেন, তাহলে এইখান থেকে ওইখানে শেয়ার হোল্ডিংটা ওইটার উপর আছে না স্যার? জি স্যার। জি স্যার। তাহলে পরে যে কোম্পানিগুলো, সেখানে আপনার কি আছে, শেয়ার আছে। এইটা বোঝানোর জন্য এটা হলো এরকম যে যদি অন্য কোনো কোম্পানিতে আপনার শেয়ার থাকে এবং সেটা যদি কি হয়, আপনার ভোট, মোর দেন 51%, 50%। স্যার অডিও শোনা যাচ্ছে না। স্যার অডিও শোনা যাচ্ছে। একটু অপেক্ষা করি সবাই। স্যারের মেবি নেট কানেকশন সমস্যা করছে। হ্যাঁ ওই মনে হবে কানেকশন মানে তবে একটু ওয়েট করি, প্রবলেম চলে আসবে। কারেন্ট চলে গেছিল, এখন আবার বিকল্প ব্যবস্থা নিয়েছি। কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার শোনা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে
একটা কোম্পানি যদি অন্য আরেকটা কোম্পানিতে শেয়ার হোল্ড করে এবং তার শেয়ার হোল্ডিং এর প্রপোর্শনটা যদি এমন হয় যে ম্যাক্সিমামটা সে 50%-এর বেশি সে কি করে হোল্ড করে শেয়ার হোল্ড করে অথবা ভোটিং রাইটস হোল্ড করে, তাহলে তাকে কি বলবো? তাহলে মনে করো হোল্ডিং একটা কোম্পানি। এক্স কোম্পানি, এই কোম্পানির 100টা শেয়ার আছে, এর মধ্যে 52% হচ্ছে কোম্পানি, এবিসি কোম্পানি সেটা হোল্ড করে, তাহলে এবিসি কোম্পানি হবে হোল্ডিং কোম্পানি। যে কোম্পানিতে সে শেয়ার হোল্ড করছে ম্যাক্সিমাম শেয়ার, সেই কোম্পানিকে আমরা কি বলবো? সাবসিডিয়ারি কোম্পানি। রাইট? তাহলে আমরা হোল্ডিং কোম্পানিকে প্যারেন্ট কোম্পানিও বলা হয়। কি বলা হয়? প্যারেন্ট কোম্পানি। প্যারেন্ট প্যারেন্ট কোম্পানি মানে প্যারেন্ট কোম্পানি, এক একজন এক এক ভাবে বলে। আচ্ছা, আমরা মাঝে মধ্যে শুনি বাংলাদেশে, দেখবেন যে বলে যে গ্রুপ অফ কোম্পানিজ, যেমন মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপ আছে, রাইট? জি স্যার। জি স্যার। বাস্তবে বাস্তবে আসলে গ্রুপ নামে কোনো লিগ্যাল এন্টিটিস নেই। নাই। সে হয়তো তার 10টা কোম্পানি আছে, এটাকে একসাথে সে বলছে একটা গ্রুপ অফ কোম্পানি, মানে অনেকগুলো কোম্পানির একটা গ্রুপ। কিন্তু মনে করেন মেঘনা গ্রুপ অফ কোম্পানিজ বললো, বা মেঘনা গ্রুপ বললো, আবুল খায়ের গ্রুপ বললো, এই আবুল খায়ের গ্রুপ নামে কোনো লিগ্যাল এন্টিটি নাই, এরকম নামে কোনো রেজিস্ট্রেশন নাই। কি বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে জাস্ট তারা তাদের এটাকে একটাতে তারা যে জায়ান্ট আছে এটা বোঝানোর জন্য তাদেরকে গ্রুপ হিসেবে তারা ট্রিট করে, কিন্তু এ না। কারণ প্রত্যেকটা কোম্পানির জন্য কি আলাদা আলাদা কি এক্সকিউজ মি স্যার, কথাগুলো কেটে কেটে স্যার আসছে, একজন মাঝে মাঝে শুনতে গাড়ি পারছি না। ইন্টারাপ্ট করছেন। একটু নেট সমস্যা করছে মেবি। সবাই একটু চুপ করি। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি আপনি স্যার। শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে গ্রুপ অফ কোম্পানিজ বলতে কোনো লিগ্যাল কি নাই, এন্টিটি নাই। এন্টিটি নেই। নাই। কারণ ওই যখনই একটা কোম্পানি আপনি করছেন, ওই কোম্পানির নামে আপনি আরজিসি তে রেজিস্ট্রেশন নিচ্ছেন, কিন্তু ওই মেঘনা গ্রুপ, ট্রান্সকম গ্রুপ এরকম নামে কোনো প্রতিষ্ঠান আপনি রেজিস্ট্রেশন নেন নাই, রাইট? তাহলে এটার কি কোনো লিগ্যাল অস্তিত্ব নাই। নাই। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে। প্রত্যেকটা কোম্পানি যার যার মতো করে সে স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওই দেখা যায় যে হয়তো কমন শেয়ার হোল্ডার আছে, কমন ওনার আছে, যার কারণে তারা বলে যে হ্যাঁ, আমাদের স্ট্রেংথ বোঝানোর জন্য সে একটা গ্রুপ অফ কোম্পানি, তিনটা ছোটখাটো প্রতিষ্ঠান হইলেও সেটাকে গ্রুপ অফ কোম্পানিজ বলে, কিন্তু এটা কোনো লিগ্যাল তাহলে স্যার এগুলো সব হোল্ডিং কোম্পানি কোম্পানি বলা হবে? হোল্ডিং কোম্পানি এরকম, এটা গ্রুপ অফ কোম্পানি হলে তো হোল্ডিং হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই। জি স্যার। তবে হোল্ডিং কোম্পানি হচ্ছে মিন্স হচ্ছে আপনি অন্য আরেকটা প্রতিষ্ঠানে, হ্যাঁ, অন্য আরেকটা কোম্পানিতে আপনার শেয়ার হোল্ডিং থাকবে, এবং ওই শেয়ার হোল্ডিং এর পার্সেন্টেজটা 50%-এর বেশি হবে, অথবা ভোটিং রাইটসটা 50%-এর বেশি হবে। কারণ ম্যাক্সিমামটা আপনি ওন করবেন। অন্য আরেকটা কোম্পানির ম্যাক্সিমামটা যদি আপনার কোম্পানি ওন করে, তাহলে আপনি হচ্ছেন হোল্ডিং কোম্পানি, আর ওই কোম্পানিটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন বলছে যে প্রাইভেট কোম্পানি হইলে এখানে সুবিধাটা কি? প্রাইভেট কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সুবিধা, তাহলে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একটু সুবিধা বেশি। কি বেশি? সেটা হলো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি আছে, আইনগত কিছু শিথিলতা আছে, আইনের প্রয়োগটা কম। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে কি হবে, তাদের আইনের প্রয়োগটা অনেক বেশি। বেশি, রাইট? তো এখানে বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা তো শিখেছিলাম কত, একজন হইলেও তো কি হওয়া যাবে, প্রাইভেট কোম্পানি কোম্পানি হওয়া হওয়া যাবে। যাবে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এক বা
দুজন হলে আপনি কোম্পানি করতে পারতেছেন, জি কিন্তু স্যার। পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে কয়জন লাগবে? 7 জন। 7 জন লাগবে। তাহলে সেক্ষেত্রে একটা প্রাইভেট লিমিটেড করতে গেলে মাত্র 1 জন বা 2 জন দিয়ে শুরু করা যায়, এটা একটা সুবিধা নাকি? জি স্যার। জি স্যার। এরপরে বলছে যে স্ট্যাটুটরি মিটিং বা স্ট্যাটুটরি রিপোর্ট, এইটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি গঠন করার পরে কি করতে হয়, তারা একটা ফর্মালিটিস মেনটেন করতে হয় সেকশন 83 অনুযায়ী, সেটা আমরা ডিটেলস আরো পরে পাবো। এখানে হলো যে একটু মনে রাখেন যে একটা স্ট্যাটুটরি মিটিং করতে হয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, এবং সেখানে একটা স্ট্যাটুটরি রিপোর্ট সাবমিট করতে হয়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা প্রয়োজন পরে না। তাহলে এটা একটা সুবিধা, রাইট? জি স্যার। তাহলে এখানে যেহেতু 1 জন বা 2 জন নিয়ে কোম্পানি গঠন করা যাচ্ছে, তাহলে একজন একজন যদি হয় তাহলে ডিরেক্টর 1 জন, 2 জন হলে 2 জন ডিরেক্টর, তাহলে ডিরেক্টর 1-2 জন হলেই হচ্ছে। কিন্তু প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কয়জন লাগবে? মিনিমাম 7 3 জন। জন। 3 জন লাগবে না? আচ্ছা, এখন বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি করতে হবে, কারণ সেখানে শেয়ার হোল্ডারদের সংখ্যা অনেক বেশি, তাই না? পাবলিক ক্ষেত্রে কি হবে, শেয়ার হোল্ডারদের সংখ্যা অনেক বেশি। বেশি। তাহলে সেই ক্ষেত্রে ওই কোম্পানিটা চালায় কে? সব শেয়ার হোল্ডার মিলে কোম্পানি চালায়, নাকি কোনো বোর্ড অফ আপনার ডিরেক্টর। বোর্ড আছে, বোর্ড অফ ডিরেক্টর আছে তারা চালায়? বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর। তাহলে এই বোর্ড অফ ডিরেক্টর মনে করেন ধরলাম যে একটা কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর 20 জন হবে, কয়জন হবে? 20 জন। 20 জন। তাহলে এই যে 10,000 বা 1 লাখ শেয়ার হোল্ডারের মধ্যে কোন 20 জন ডিরেক্টর হবেন, এটা কিভাবে তাহলে আসবে? ভোটের মাধ্যমে। তাহলে এটার রোটেশন লাগবে, কি লাগবে? রোটেশন। তাহলে এক বছর আপনি ডিরেক্টর থাকলে 1 বছর পর আপনাকে কি করতে হবে? এক রেজিম থেকে পরের রেজিমে কি আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে, দেন আপনাকে ইলেকশন করে তারপর আপনাকে কি করতে হবে, আবার ডিরেক্টর হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে, তাই না? জি স্যার। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি তো আজীবনই ডিরেক্টর, রাইট? জি স্যার। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রিটায়ারমেন্ট প্রভিশন কার্যকর নাই, রাইট? জি স্যার। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ারের জন্য যখন আপনি মার্কেটে কি করেন, অফার দেন, তখন একটা প্রসপেক্টাস বের করতে হয় না? জি স্যার। জি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি প্রসপেক্টাসের প্রয়োজন আছে? না না স্যার। নাই। না স্যার। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছে যে শেয়ার অ্যালটমেন্ট লাগবে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কি শেয়ারের অ্যালটমেন্টের প্রয়োজন পরে না। নাই। তারপরে বলছে যে আপনাকে পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় সেক্ষেত্রে, যেমন আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন কি করতে পারেন, আর যে থেকে রেজিস্ট্রেশন যেদিন নিয়েছেন সেদিন থেকে আপনার ব্যবসা স্টার্ট করে দিতে পারেন, কমার্শিয়াল বিজনেস শুরু করে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে কোম্পানির রেজিস্ট্রেশন পেয়েই আপনি ব্যবসা শুরু করতে পারবেন না, আপনাকে একটা কমেন্সমেন্ট সার্টিফিকেট নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? কমেন্সমেন্ট সার্টিফিকেট। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমেন্সমেন্ট সার্টিফিকেট না পেয়ে ব্যবসা শুরু করা যাবে না। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এটা লাগছে না, তাহলে এটা সুবিধা। জি স্যার। ওকে। পাবলিকের ক্ষেত্রে কি হয়, এই যে তাদের অ্যানুয়াল অ্যাকাউন্টস, এটা কি করতে হয়, একটা অ্যানুয়াল রিপোর্ট করতে হয়, করে আবার যত শেয়ার হোল্ডার আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যত অথরিটি আছে, সব জায়গায় তাদের কি করতে হয়, অ্যানুয়াল রিপোর্ট অ্যাকাউন্টস এটা পাঠাতে হয়, তাই না? কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে এরকম ফর্মালিটিস নাই, যারা কোম্পানি শেয়ার হোল্ডার আছেন তারা নিজেদের মধ্যে অ্যাকাউন্টসটা কি করেন, শেয়ার করে নেন, এটা আলাদা অ্যানুয়াল রিপোর্ট করার প্রয়োজন পরে না। নাই। এরপরে বলছে যে এটা যেটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রোটেশন, যিনি বেশি দিন ধরে কি থাকবেন, সময় ধরে থাকবেন, তিনি আগে রোটেশনে যাবেন, রিটায়ারমেন্টে যাবেন, দেন ইলেকশন করে সেখান থেকে কি করবেন, আবার আসবেন। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি ইলেকশন করার প্রয়োজন আছে? না স্যার। প্রয়োজন নাই। তাহলে এগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি সুবিধা। ওকে। এরপরে বলছে যে এখন দেখেন এতক্ষণ যা আলোচনা হইলো সেখান থেকে এবং প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলো একটা একটা করে আমরা দেখি, এখন আপনারা অ্যান্সার করতে পারবেন। বলছে যে নাম্বার অফ মেম্বার্স, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মেম্বার্স কতজন থাকতে পারবে? 1 or 2। মিনিমাম 1 or 2, 1 or 2, ম্যাক্সিমাম 50। 50। আর পাবলিকের ক্ষেত্রে মিনিমাম 7। ম্যাক্সিমাম লিমিটেড বাই শেয়ার। প্রাইভেটের ক্ষেত্রে কি শেয়ার ট্রান্সফার করা যাবে প্রাইভেটের না ক্ষেত্রে? স্যার। নো স্যার। পাবলিকের ক্ষেত্রে করা যাবে। করা যাবে স্যার। প্রাইভেটের ক্ষেত্রে কি পাবলিকের কাছে শেয়ার ইস্যু করার জন্য অফার দেওয়া যাবে? না। না স্যার। ওকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি
তার নামের সাথে কি অ্যাড করতে হবে? প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড। লিমিটেড। প্রাইভেট লিমিটেড। পাবলিক লিমিটেড কোম্পানি এখন কি করছে? এতদিন গ্যাপ ছিল, এখন বলছে না এটা পিএলসি লিখতে হবে, তাই না? পিএলসি, জি স্যার। গত বছর থেকে এটা শুরু করছে, এটা পিএলসি করতে হবে। পিএলসি মানে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। 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 ওকে, এখন বলুন তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কি প্রসপেক্টাস ছাপাইতে হবে? নো স্যার। নো স্যার। নো স্যার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর কজন থাকতে পারবে? এক অথবা দুই। 1 to এক অথবা 2 জন। 2। এক অথবা দুই এর অধিক, মানে কমপক্ষে এটা হলো মিনিমাম। কি মিনিমাম। এটা হলো মিনিমামটা। হ্যাঁ, আর পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে কয়টা থাকতে হবে? তিনজন। স্যার একটা কোশ্চেন ছিল। একটু স্যার একটু ওয়েট করেন, হ্যাঁ একটু আমার ফ্লোটা শেষ করি তারপর আপনার কথা যাই। দেন হচ্ছে বলছে যে কোয়ালিফিকেশন শেয়ার। কোয়ালিফিকেশন মানে কি? যোগ্যতা, রাইট? জি স্যার। স্যার। শেয়ার কিসের জন্য যোগ্যতা লাগবে? শেয়ারের লাগবে হচ্ছে ডিরেক্টর হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ডিরেক্টর। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি মেম্বার হলে, শেয়ার হোল্ডার হইলেই আপনি কি ডিরেক্টর, রাইট? জি স্যার। কিন্তু পাবলিকের ক্ষেত্রে ডিরেক্টর হইতে গেলে কি করতে হবে আপনাকে? কোয়ালিফিকেশন লাগবে কোয়ালিফিকেশন একটা। শেয়ার লাগবে। কোয়ালিফিকেশন শেয়ার মিন্স ওখানে বলা থাকবে যদি কেউ কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হইতে চায়, তাহলে তাকে কমপক্ষে, যিনি ডিরেক্টর হওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন, তাকে কি করতে হবে? বোর্ড অফ ডিরেক্টর হইতে হবে। তাকে মিনিমাম মনে করেন 10,000 শেয়ার, 500 শেয়ার, 1,000 শেয়ার, এরকম একটা নির্দিষ্ট পরিমাণ এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম ফিক্স করা থাকবে যে ওই কোম্পানির ক্ষেত্রে যারা ডিরেক্টর হবে তাদের কমপক্ষে 10,000 শেয়ার থাকতে হবে, কমপক্ষে 5,000 শেয়ার থাকতে হবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন মনে করেন যদি এমন হয় যে 2,000 শেয়ার থাকা লাগবে ডিরেক্টর হওয়ার জন্য, জাস্ট এটা হলো কি যোগ্যতা, মিনিমাম যোগ্যতা। আর আপনার যদি 2,000 এর কম থাকে তাহলে কি আপনি ডিরেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? নো স্যার। নো স্যার। তাহলে ডিরেক্টর হইতে গেলে যেই মিনিমাম সংখ্যক শেয়ার হোল্ড করা লাগে তাকে বলে কোয়ালিফিকেশন শেয়ার। তাকে কি বলে? কোয়ালিফিকেশন শেয়ার। বুঝতে পারছি কিনা স্যার? জি জি স্যার। স্যার। তাহলে যারা ডিরেক্টর হইতে চাইবেন কোম্পানির পাবলিক লিমিটেড, তাদের কি করতে হবে? তাহলে ওই শেয়ার কোয়ালিফিকেশন লাগবে। শেয়ার তার মিনিমাম না থাকলে সে বোর্ড এলিজিবল অফ হবে ডিরেক্টর না, হতে তাই না? ওকে, তারপর বলছে যে ইস্যু অফ রাইট শেয়ার, দিস প্রভিশন ডাজ নট অ্যাপ্লাই। রাইট শেয়ার ইস্যু করে, রাইট মানে কি? অধিকার, রাইট? অধিকার, অগ্রাধিকার। অগ্রাধিকার, অধিকার, যাই বলি অধিকার। এটা কেন বলছি? এই কারণে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছে যে যদি কোম্পানি শেয়ার নতুন করে শেয়ার ইস্যু করতে যায়, তাহলে সে তার এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে আগে অফার দিবে। তারা যদি সেইটা, যতটুকু শেয়ার তাদের ইস্যু করা দরকার, ফান্ড রেজ করা দরকার, সেটুকু যদি এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা না নেয়, যতটুকু রিমেনিং থাকবে সেটা তখন পাবলিকের কাছে দিতে পারবে। তাহলে আগে কাকে দাওয়াত দিবে? কাকে? আগে স্যার এক্সিস্টিং এক্সিস্টিং শেয়ার শেয়ার হোল্ডার। হোল্ডার। এই এক্সিস্টিং শেয়ার হোল্ডারকে যে দাওয়াত দিচ্ছেন, কেন দিচ্ছেন? তার, সে যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছেন তার আগে থেকে অধিকার আছে এই শেয়ারটা আপনি অফার করলে সে নেওয়ার, ঠিক আছে? তাহলে এটা এটা কি রাইট শেয়ার? তাহলে প্রথম কাকে ইস্যু আপনাকে ইয়ে করতে হবে? এক্সিস্টিং শেয়ার হোল্ডার। এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের। তারপরে আমরা বলছিলাম যে কমেন্সমেন্ট মানে ব্যবসাটা পরিচালনা করা, এটা স্টার্ট করতে পারবেন প্রাইভেটের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন নিলেই শুরু করে দিতে পারবেন। কিন্তু পাবলিক লিমিটেড হলে কি করতে হবে? কি লাগবে? একটা সার্টিফিকেট দরকার, কমেন্ট সার্টিফিকেট। সার্টিফিকেট লাগবে। কমেন্সমেন্ট সার্টিফিকেট লাগবে, রাইট? সার্টিফিকেট লাগবে। আচ্ছা, আর এটা বলছিলাম যে স্ট্যাটুটরি মিটিং এবং রিপোর্ট, এটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লাগবে, প্রাইভেটের ক্ষেত্রে লাগে না। লাগবে না। তাহলে এই যে আমরা 10টা পয়েন্ট পড়লাম, এটা কি আপনাদের আর মুখস্থ করা লাগবে বা পড়াশোনা করা লাগবে পরীক্ষার জন্য? নো স্যার। স্যার। আশা করি লাগবে না, রাইট? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা যখন প্রিভিলেজ অফ প্রাইভেট কোম্পানি পড়লাম তখন স্যার হচ্ছে যে সেকশন গুলা দেওয়া ছিল, সেকশন গুলা কি মুখস্থ রাখতে হবে স্যার? সেকশন গুলা মাঝে মধ্যে কোশ্চেনে দিয়ে দেয়, সেজন্য মনে রাখাটা বেটার। আর আমি ইচ্ছা করেই সেকশন গুলো ওখানে উল্লেখ করে দিচ্ছি, আপনাদের ম্যানুয়ালে, আগের ম্যানুয়ালে দেখবেন যে ছিল না, ঠিক আছে? উল্লেখ করে দিচ্ছি কি কারণে? কারণ এটা থাকলে আপনি ওই মূল লাইনটা দেখে সেখান থেকে একবার দেখলে, এটা সোর্সটা জানা থাকলে অলওয়েজ পড়াশোনা করবেন সোর্স ডকুমেন্ট থেকে। কোত্থেকে? সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট থেকে। ওই অমুক স্যারে বলছে, অমুক বড় ভাইয়ের কাছে শুনছি, এভাবে পড়াশোনা করলে জীবনে ভুল শিখার সম্ভাবনা বেশি থাকবে। অথবা যখন উনি বলছিলেন তখন কথাটা ঠিক ছিল, এরপর আইনে চেঞ্জ আসছে, আপনার নলেজে নাই,
তাহলে কি আপনার অবস্থা ভালো না খারাপ? খারাপ। খুবই খারাপ। তাহলে যখনই আমরা যেটা শিখবো সেইটা কোন জায়গায় এটা পাওয়া যাবে, এটা সোর্সটা কোথায়, কোন আইনে আছে, কোন বইতে আছে, কোন জায়গায় আছে, সেটা জেনে নিব। যে জি এই স্যার। কাজটা করবেন সে জীবনে অনেক দূর যাবেন, সে জীবনে অনেক দূর যাবে স্যার। অনেক দূর যাবে। অনেক দূর যাবে। আর যে শুনে শুনে চলবে সে অনেক, মনে করেন আপনি আপনার কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে শুনছিলেন যে এটার ক্ষেত্রে এরকম করতে হয় বা এটা এরকম, এখন আপনার রিয়েলি যখন জবে আপনার এমডি জিজ্ঞেস করছে দরকার কোন একটা কাজে, তখন আপনি আবার আপনার তো সোর্স মনে নাই, সোর্স সোজনের নাই কোনোদিন, আপনি এখন ওই বড় ভাইকে ফোন দিচ্ছেন, কারণ বড় ভাই নিজেই হয়তো কোনো বিপদে আছে, অথবা ব্যস্ততা, অথবা দেশের বাইরে আছে। এখন বড় ভাইরে না পাইলে আপনার এমডির সামনে কি আপনার রিপ্লাই দেওয়ার সুযোগ আছে? না স্যার, তাহলে আপনি কি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না ইন্ডিপেন্ডেন্ট হবেন? ইন্ডিপেন্ডেন্ট হবো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট তখনই হইতে পারবেন যখন আপনি সোর্স ডকুমেন্টটা সম্পর্কে অলওয়েজ জানবেন যে এটা কোথায় আছে, কোন জায়গায় পাওয়া যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। কেউ কি কোনো লয়ার চেম্বারে গেছেন কখনো? বড় বড় লয়ার চেম্বারে, বা সিনেমাতে দেখেছেন লয়ার চেম্বারের পিছনে হাজার হাজার বই থাকে? গেছিলাম স্যার। জি স্যার, যাওয়া হয়েছে স্যার। এই লয়ার কি এই সব বই মুখস্থ করে বসে আছে? না স্যার। না স্যার। না স্যার। ওইখান থেকে 5টা বইও মুখস্থ নাই তার। সে কি করে? ওই সোর্স ডকুমেন্টটা জানে কোথায় আছে, কোন আইনে কোন জায়গায় কি পাওয়া যায়। আপনি কোন একটা প্রবলেম নিয়ে গেলেন, সে তখন চিন্তা করে আচ্ছা এই প্রবলেমটা কোন কোন ধরনের আইনের সাথে এটা লিংক আছে, সেই আইনের নামগুলো সে বের করে দেন ওই আইনের চ্যাপ্টারে গিয়ে ব্রড যে এরিয়াটা ইন্ডেক্সটা থেকে সে বের করে এটা কোন লোকেশনে পড়বে, তারপর গিয়ে সে এটার সেকশন সাবসেকশনে যে খুঁজে বের করে। কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো আপনি যদি ওই মুখস্থ করে চলেন আর সোর্স সম্পর্কে না জানেন, তাহলে আপনার গতি খুব খারাপ। আচ্ছা, এখন বলছে যে পার্টনারশিপ আর কোম্পানির মধ্যে পার্থক্য, কিসের মধ্যে পার্থক্য? পার্টনারশিপ এন্ড কোম্পানি। তাহলে পার্টনারশিপের পার্থক্য আমরা তো আগেই শিখেছি। পার্টনারশিপ হয় কি, পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী রেগুলেট হয়, কিন্তু এটা গঠন হয় কিসের মাধ্যমে? এগ্রিমেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? এগ্রিমেন্ট। পার্টনারদের মধ্যে এগ্রিমেন্ট সাইনের মাধ্যমে পার্টনারশিপ গঠিত হয়, এবং এটা রেগুলেট হয় কিসের মাধ্যমে? পার্টনারশিপ অ্যাক্টের মাধ্যমে। অ্যাক্টের মাধ্যমে। আর কোম্পানি গঠন হয় কিভাবে? কোম্পানি কোম্পানি 1994। আচ্ছা, আমরা বলেছিলাম তাহলে কোম্পানি রেজিস্ট্রেশন কোথায় নিতে হয়? আরজেএসসি। আরজেসি। আরজেসি। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস, রাইট? জি স্যার। তাহলে কোম্পানিতে আমি ওখানে করলাম, এখন বলছে যে রেজিস্ট্রেশন, তাহলে পার্টনারশিপের কি রেজিস্ট্রেশন নিতে হয় না হয় না? ম্যান্ডেটরি না, বাট কম্পালসরি নিতে না। হয়। ম্যান্ডেটরি না। নট কম্পালসারি, বাট আপনি চাইলে করতে পারেন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে পরীক্ষায় যদি আসে লেখে যে পার্টনারশিপ রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, ট্রু অর ফলস, কি লিখবেন? ফলস। 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 তাহলে এগুলোর জন্য কি মুখস্থ করা লাগবে পরীক্ষা পাস করার জন্য? নো স্যার। না স্যার। আচ্ছা, পার্টনার হইতে গেলে কমপক্ষে কয়জন লাগবে? দুইজন লাগবে। সর্বমোট দুইজন। দুজন লাগবে, তাই না? আর পার্টনারশিপের ক্ষেত্রে তাহলে মিনিমাম দুজন লাগবে, ম্যাক্সিমাম কয়জন লাগবে? 10। ব্যাংকিং থাকতে এর পারবে। ক্ষেত্রে 10 ব্যাংকিং জন, এর আর 10, সাধারণের বিজনেসে ক্ষেত্রে 20 20। জন। হ্যাঁ, বলছে যে পার্টনারশিপের ক্ষেত্রে মিনিমাম দুইজন, ম্যাক্সিমাম হচ্ছে 10 অথবা 20, 10 অথবা 20। 20। যদি ব্যাংকিং বিজনেস হয় তাহলে 10 জন, আর অন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন? 20 জন। 20 জন। এখন মনে করেন আপনারা ব্যবসা শুরু করছেন, করতে করতে এখন 20 জন হয়ে গেছেন, সামনে আরো চিন্তা করছেন যে আরো 20-30 জন পার্টনার নিবেন, তাহলে কি আর পার্টনারশিপে থাকা যাবে? নো না স্যার। স্যার, তাহলে কোথায় চলে যেতে হবে? কোম্পানি। লিমিটেড কোম্পানি। কোম্পানিতে। বুঝতে পারতেছি তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে কোম্পানির ক্ষেত্রে মিনিমাম কত? 1 অর 2। 2। এটা কিসের ক্ষেত্রে? প্রাইভেট। প্রাইভেটের ক্ষেত্রে। প্রাইভেট আর লিমিটেড। পাবলিকের ক্ষেত্রে 7। 7। আর ম্যাক্সিমাম প্রাইভেটের ক্ষেত্রে কত? প্রাইভেটে 50। 50 জন। আর পাবলিকের ক্ষেত্রে আর রিটার্ন শেয়ার। বাই শেয়ার। 8 শেয়ার। তাহলে একটা পার্টনারশিপের লিগ্যাল স্ট্যাটাস কি? পার্টনারশিপের এগ্রিমেন্ট। কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই। পার্টনারশিপের কি কোনো লিগ্যাল? লিগ্যাল স্ট্যাটাস নাই। যদি লিগ্যাল স্ট্যাটাস থাকতো কোম্পানির মতো, তাহলে লাইবিলিটি কি হইতো? লিমিটেড হইতো। এটা হচ্ছে কালেকশন অফ পিপুল, কিছু মানুষের একত্রিত একটা পার্ট, এটাকে আমরা বলি পার্টনারশিপ। এটা একটা
এটা কোনো লিগ্যাল এন্টিটি নাই। না। তাহলে লিগ্যাল এন্টিটি কি? ইন্ডিভিজুয়ালস। কি? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালস। তাহলে ব্যক্তি, 5জন ব্যক্তির একটা পার্টনারশিপ। ওই পার্টনারশিপের নাম দিয়ে এটা লিগ্যাল এন্টিটি না, এটা হচ্ছে 5জন ব্যক্তির একটা পার্টনারশিপ, 4জন ব্যক্তির একটা পার্টনারশিপ। তার মানে কি একজন পার্টনার চেঞ্জ হইলে পার্টনারশিপটা চেঞ্জ, নতুন করে আবার পার্টনারশিপ হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। কিন্তু কোম্পানির ক্ষেত্রে যদি শেয়ার হোল্ডার চেঞ্জ হয়, কোম্পানি কি চেঞ্জ হয়ে যাচ্ছে? নো না স্যার। স্যার। নো স্যার। তাহলে দেখেন পার্টনারশিপের ক্ষেত্রে কি হচ্ছে, পার্টনার একজন বাড়ুক বা কমুক, সাথে সাথে পার্টনারশিপ চেঞ্জ, কারণ নতুন করে একটা ডিড সাইন করতে হচ্ছে, এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পার্টনারশিপ আগে ছিল 3জন, এখন হবে 4জন, একজন কমে গেলে হবে 2জন, তাহলে পার্টনারশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে কমা বাড়ার সাথে সাথে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি, কোম্পানি হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি, কোম্পানি হচ্ছে একটা লিগ্যাল লিগ্যাল এন্টিটি। 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 এবং কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার যদি 10 লাখ শেয়ার হোল্ডার মধ্যে 10 লাখ শেয়ার হোল্ডার মারা যায়, কোম্পানি কিছু যায় আসে? না না স্যার। নো স্যার। স্যার। এখন বলছে অথরিটি অফ মেম্বার্স। পার্টনারশিপে পার্টনাররা কি করতে পারে? সবাই মিলে পার্টনারশিপ ব্যবসা পরিচালনা করতে পারে, রাইট? জি স্যার। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হয়? সব শেয়ার হোল্ডার মিলে কি কোম্পানি পরিচালনা করার সুযোগ পাবে? না না স্যার, স্যার। নো শুধু স্যার। ডিরেক্টররা। কারা পাবে? বোর্ড বোর্ড অফ অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরস। ডিরেক্টর। তাহলে পার্থক্যগুলো কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তারপরে কি আছে, কোথায় চলে গেলাম? ওকে, লেন্থ, কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি। পার্টনাররা, পার্টনার্স ক্যান কন্ট্রাক্ট উইথ আদার পার্টনার্স, কিন্তু ফার্মের সাথে কি করতে পারবে না? পার্টনাররা পার্টনারশিপ ফার্মের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারবে না, কিন্তু পার্টনার, পার্টনারদের সাথে একজন পার্টনার আরেকজন পার্টনার সাথে এগ্রিমেন্ট করতে পারবে, আলাদা কন্ট্রাক্ট করতে পারবে। কিন্তু আপনি পার্টনার আবার কি করতেছেন, ওই পার্টনারশিপ ফার্মে সাপ্লাই দিবেন, এটা যদি একটা কন্ট্রাক্ট করতেছেন, এটা পারবেন না, এটা পারা যাবে না। তাহলে পার্টনারশিপের ক্ষেত্রে কি করা যাবে না? একজন পার্টনার ওই ফার্মের সাথে কোনো এগ্রিমেন্ট করতে পারবে না, কিন্তু পার্টনার টু পার্টনার হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই, একজন শেয়ার হোল্ডার আপনি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে পারেন, কন্ট্রাক্ট করতে পারেন, তাই না? স্যার আরেকবার বুঝাইন। সিম্পল কথা, পার্টনার যদি 4জন হন, পার্টনার পার্টনার সাথে এগ্রিমেন্ট করতে পারেন, কিন্তু পার্টনারশিপ ফার্মের নাম হচ্ছে এবিসি পার্টনার্স। হ্যাঁ, আপনি কি করলেন, ওই পার্টনারশিপ ফার্মে আপনি পার্টনার, আবার ওই ফার্মে সাপ্লাই দিবেন এই মর্মে তার সাথে আপনি সাপ্লায়ার হিসেবে কন্ট্রাক্ট করবেন, এটা সম্ভব না। কি বুঝাইতে পারছি? জি স্যার, জি সত্তার স্যার। মতো কাজ করে কোম্পানি স্যার। রাইট। ম্যানেজমেন্ট, তাহলে পার্টনারশিপে সকল পার্টনাররা মিলে কি করতে পারে? ম্যানেজমেন্ট পার্টনারশিপ ম্যানেজ করতে পারে। করতে পারে। ম্যানেজ করতে পারে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কে ম্যানেজ করে? বোর্ড অফ বোর্ড অফ ডিরেক্টরস। ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরস, ম্যানেজার্স, এরা যারা আছে তারা, রাইট? জি স্যার। জি স্যার। একটা একটা কোম্পানি যদি জন্মগ্রহণ করে, এটা কবে মারা যাবে? এটা কোনো লিমিটেশন নাই। লিমিটেশন নাই নাই স্যার। স্যার। যতক্ষণ পর্যন্ত এটা উইনিং ভাবে যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। এটা চলমান থাকবে। কিন্তু একটা পার্টনারশিপে কি হবে, একজন পার্টনার গন, তো পার্টনারশিপ গন, রাইট? জি স্যার। জি স্যার। পার্টনার একজন মারা গেছে, তার মানে পার্টনারশিপ শেষ। তাহলে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে লেন্থ কি হইতে পারে? পার্টনার মারা যাওয়ার সাথে হইতে পারে। আরো আছে, যদি এমন হচ্ছে পার্টনারশিপটা হয়েছে যে এটা 10 বছরের জন্য পার্টনারশিপ হয়েছে, তাহলে 10 বছর টাইম দেওয়া আছে। আবার হইতে পারে যে হ্যাঁ, এটা পদ্মা ব্রিজ তৈরি করার জন্য একটা জয়েন্ট ভেঞ্চার একটা পার্টনারশিপ হয়েছে, তাহলে পদ্মা ব্রিজ করা শেষ, পার্টনারশিপও পার্টনারশিপও শেষ। 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 কিন্তু কোম্পানির ক্ষেত্রে এরকম কি কোনো লেন্থ আছে? না নো স্যার। নো স্যার। লায়াবিলিটি, পার্টনারশিপের লায়াবিলিটি কি? লিমিটেড, রাইট? জি আনলিমিটেড। স্যার। পরীক্ষা ফেল করবে আনলিমিটেড ইনশাআল্লাহ। স্যার। হ্যাঁ, আনলিমিটেড স্যার। আনলিমিটেড। কোম্পানির ক্ষেত্রে লিমিটেড। 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 ওকে, তাহলে পার্টনারশিপ ফার্মে যদি এমন হয় যে পার্টনারশিপ ফার্মের টাকা দিয়ে লাইবিলিটি পরিশোধ করা যাচ্ছে না, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টনার কি হবে? এটার জন্য লাইবেল হবে না? তার পার্সোনাল অ্যাসেট সেটার জন্য লাইবিলিটি থাকবে না? জি জি স্যার। স্যার। থাকবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ডিরেক্টরদের কি পার্সোনাল কোনো লাইবিলিটি থাকবে? না নো স্যার। স্যার। থাকবে না। একটু ওয়েট করেন। আচ্ছা। তারপর পার্টনারশিপের ক্ষেত্রে কি, শেয়ার ট্রান্সফার, অন্য পার্টনারদের, অন্য সকল পার্টনারদের পারমিশন ছাড়া আপনি শেয়ার কি করতে পারবেন না? ট্রান্সফার করতে ট্রান্সফার পারবো করতে না। পারবো না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হয়, আপনি একজন আরেকজনের কাছে শেয়ার ট্রান্সফার করতেছি না আমরা, জি জি স্যার। এর স্যার। জন্য কি আরেকজনের কাছ থেকে পারমিশন নিতে হবে? নো স্যার। নো স্যার। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি আপনার ইন্টারেস্ট বা আপনার শেয়ারটা ট্রান্সফার করতে চান, তাহলে সকল পার্টনারদের, একজন দুজন না, সকল পার্টনারের পার্টনারদের পারমিশন নিতে হবে। কনসেন্ট অনুমতি নিতে নিয়ে হবে। আপনাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? পার্টনারশিপের ক্ষেত্রে
স্ট্যাটিউটরি তেমন কোনো আইনগত তেমন অব্লিগেশন নাই, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি আছে? আইনগত অনেক অব্লিগেশন আছে। আছে। বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, এটা করতে সেটা করতে হবে, এটা কোম্পানি আইন অনুযায়ী যা যা করার সেটা করতে হবে। এবার যিনি কোশ্চেন করতে চাইছিলেন তিনি বলেন, যিনি কোশ্চেন করতে চাইছিলেন আছেন না চলে গেছেন বাসায়? তাহলে দেখেন আমাদের আজকে ক্লাস ছিল কি, আমরা 5টা জায়গায় যাব, রাইট? জি গিয়েছি। স্যার। তো এটা পড়তে আমাদের কতক্ষণ লাগছে? যারা বুদ্ধিমানের মতো লগ আউট করে যাচ্ছে তারা অনেক কিছু লস করবে, কারণ আমরা এখন প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাবো। কি দেখাবো? প্র্যাকটিক্যাল জিনিস। প্র্যাকটিক্যাল। তাহলে যিনি বেশি চালাক উনি তো মনে হচ্ছে স্যারের ক্লাস শেষ উনি চলে গেছে, রাইট? জি স্যার। লসটা কে করবে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আপনাকে এতক্ষণ খুঁজতেছিলাম, আপনি এতক্ষণ পরে আসছেন। না না স্যার, আমি বলিনি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, কোয়ালিফিকেশন শেয়ার নিয়ে বলছিলেন যে কোয়ালিফিকেশন একটা কোম্পানির একটা অ্যামাউন্ট থাকে যেটা যেটা ওন করলে সেই কোম্পানি অ্যামাউন্ট না, নাম্বার অফ শেয়ার বলেছি, নাম্বার অ্যামাউন্ট অফ বলি শেয়ার্স নাই। নাম্বার অফ শেয়ার্স। তো এই নাম্বার অফ শেয়ার্সটা ভাই কোম্পানির কোথায় লেখা থাকে? আই মিন এগ্রিমেন্টে আর কোথায়? এইটা ওই যে বলেছিলাম না স্যার, আপনি আমার সাথে চলতে হবে, বলছিলাম শুরুতে। জি স্যার। আমার আগে পিছে দৌড়াবেন, আপনি শেষ ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, আমার সাথে থাকেন, আপনার যা যা কোশ্চেন সব আনসার নিয়ে বাসা দিতে পারবেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে স্যার। জি 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 স্যার, জি স্যার। একটু ওয়েট করতে হবে। জীবনে একাডেমিক পড়াশোনা আর এই যে প্রফেশনাল পড়াশোনা দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। ডিফারেন্স আছে, এগুলো বুঝতে হবে। এই বুঝার জন্যই আমি আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাবো, সেগুলো ওপেন করতেছি অনেকগুলো ফাইল। হ্যাঁ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে। আমি তো ওইখানে আমার ক্লাস শেষ করে দিতে পারতাম না স্যার? জি স্যার। জি স্যার, অবশ্যই। জি স্যার। এখন আমি কোথায় আসলাম এতগুলোর মধ্যে? কি দেখা যাচ্ছে স্যার এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্যার আবু সাইদ, আপনি নামাজও পড়বেন আবার এটাও অন করে রাখবেন, হইলো? আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? কোম্পানি কোম্পানিজ অ্যাক্ট কোম্পানি 1994। অ্যাক্ট 1994। আমি যেটা মার্ক করলাম এখানে কি দেখা যাচ্ছে? প্রাইভেট কোম্পানি Company লিমিটেড limited shares. লিমিটেড বাই শেয়ার। আচ্ছা, একটু এখানে আরেকটা জিনিস আমাকে ওপেন করতে হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, কোথায় গেল ইনকর্পোরেশন সার্টিফিকেট? যে কোথায় রাখলাম? দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে? জি স্যার। জি স্যার। কি দেখা যাচ্ছে? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। অফ ইনকর্পোরেশনস। তাহলে এটা হলো একটা কোম্পানি যখন গঠিত হয় এরকম একটা সার্টিফিকেট পায়, রাইট? জি স্যার। জি স্যার। এখানে বলা থাকে এটা কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী কি হয়েছে? এটা গঠিত হয়েছে। হয়েছে। এই যে এটা হচ্ছে কোম্পানি যে রেজিস্ট্রেশন হলে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি? কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে অরিজিনাল এই যে বলছিলাম না যে সোর্স ডকুমেন্ট দেখতে হবে, আমি যদি আপনাদেরকে ওই বইতে পড়াইছি সেখানে কি সোর্স ডকুমেন্ট ছিল? না না স্যার, স্যার। এটা কি? এটা সোর্স ডকুমেন্ট। এই যে দেখেন আমাদের জাতির পিতা আছে না এখানে? জি স্যার। জাতির পিতা আছে। এটা হলো ডিজিটাল সার্টিফিকেট, সার্টিফিকেট অফ কি? ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন। এইটা হচ্ছে কোম্পানির কোম্পানির রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার। নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা যখনই কোনো অডিটে যাবেন বা কোথাও যাবেন তাহলে আপনার এই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কোথায় খুঁজে পাবেন? সার্টিফিকেট সার্টিফিকেট অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন। এবং এখানে দেখবেন যে সি দিয়ে, সি মানে কোম্পানি, সি মানে কি? কোম্পানি। সি দিয়ে একটা নাম্বার থাকে, দেন অবলিক দিয়ে একটা ইয়ার থাকে। তাহলে এটা দিয়ে বোঝা যায় যে এই কোম্পানিটার রেজিস্ট্রেশন নাম্বার এত এবং এটা এত সালে রেজিস্ট্রেশন হয়েছে, 20 সালে। 2020 সালে। এটা একটু নিচে যান, তাহলে এখানে লেখা আছে কি? আই হেয়ার বাই সার্টিফাই দ্যাট ব্র্যাকেট লিমিটেড, এটা একটা কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, কোম্পানি ইজ কি? লিমিটেড। লিমিটেড। তাহলে এটা কি আনলিমিটেড? নো স্যার। লিমিটেড। এবং এটা কবে গঠিত হয়েছে? 2020। ডে অফ জুলাই, 15th ডে অফ জুলাই। জুলাই 2020 সালের জুলাই জুলাই মাসের 15 তারিখ। 25 তারিখে না 15 তারিখে, 15 জুলাই 15 তারিখে। এইটা হলো একটা পেজে থাকবে এবং এইটা কে দিচ্ছে?
RJC আরজেসি রেজিস্ট্রার, তাই না? রেজিস্ট্রার কি করছেন, আপনাকে এই সার্টিফিকেটটা দিচ্ছেন। এই যে এখানে একটা কি আছে, কিউআর কোড। QR কোড আছে। কিউআর কোড আছে, স্ক্যান করলে এটা জাস্টিফাই করা যাবে, রাইট, ভেরিফাই করা যাবে। তাহলে আমরা কি সোর্স ডকুমেন্ট দেখেছি, ইনকর্পোরেশন সার্টিফিকেট বলতে কি বোঝায়, তাহলে কি জি এটা স্যার। জীবনে আর কোনোদিন ভুলবো স্যার? না স্যার। নো। ভুলবো না। তাহলে ইনকর্পোরেশন সার্টিফিকেট পাই, আসলে একটা কোম্পানি গঠন করতে গেলে প্রথমে ইনকর্পোরেশন সার্টিফিকেট আসে না, প্রথমে আসে যারা কোম্পানিটা গঠন করবেন, উদ্যোক্তা, তাই না, প্রমোটার, হ্যাঁ, তারা কি করবেন, কয়েকজন মিলে মিটিং করবেন যে আমরা এই ব্যবসাটা করতে চাই, একটা কোম্পানি গঠন করতে চাই, এরকম এরকম করবো, এই করবো সেই করবো, আমার কোম্পানির কাজ হবে এটা, এটা করবো সেটা করবো, এরকম অফিস হবে এটা, এরকম তারা একটা চিন্তা ভাবনা করে। তখন তারা একজন লয়ারের সাথে যোগাযোগ করে এটা কিভাবে আইনগতভাবে কি করবে, কোম্পানি গঠন করবে, সেটা বুদ্ধি পরামর্শ করার জন্য। দেন তারা কি করে, ওই লয়ারের মাধ্যমে চেক করে যে আরজিসি তে তারা যেই কোম্পানিটা গঠন করবে তার একটা নাম লাগবে না, তারা কয়েকটা নাম প্রপোজ করতে হয়, 3টা নাম প্রপোজ করতে হয়। কয়টা? 3টা নাম প্রপোজ করতে হয়। 3টা নাম দিয়ে আরজিসি তে যখন আপনি দিবেন, আপনি চাইলেই একটা নাম দিয়ে কোম্পানি গঠন করতে পারবেন না, ওই নামে আগে অন্য কোম্পানি থাকতে পারে, রাইট? সেই জন্য আপনি ওই নেম ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন 3টা কোম্পানির 3টা নাম দিয়ে। সেখান থেকে যদি তারা চেক করে দেখে যে আপনার যে নামগুলো দিয়েছেন সেগুলো ফ্রি থাকে, তাহলে আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই নামগুলা তুমি কোম্পানি গঠন করতে পারো। এবং এই যে এটা বলবে, এটা ফ্রি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা আপনাকে যে ক্লিয়ারেন্সটা দিল, এই ক্লিয়ারেন্সের মেয়াদ হলো 1 মাস। ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন? 1 মাস। 1 মাস পরে কিন্তু আর ওই কোম্পানি, আপনি আবার যে আমি তো ক্লিয়ারেন্স নিয়েছিলাম আবার কোম্পানি গঠন করে ফেললাম, হবে না। আবার ওই 1 মাস পরে আবার নতুন করে নিতে হবে, কারণ এর মধ্যে অন্য কেউ আবার কি করতে পারে, ওই নামে কোম্পানি গঠন কোম্পানি করতে খুলতে পারে। পারে। বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। তাহলে এই কোম্পানি গঠন করার জন্য তাহলে তাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। এই ডকুমেন্টের মধ্যে মেজর 2টা ডকুমেন্ট হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর একটা কি, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। এই 2টা সাবমিট করতে হয়, সাথে রিকোয়ার্ড অন্যান্য ইনফরমেশন গুলো দিলে তখন আরজিসি ফি সহ জমা দিলে আরজিসি তখন এটা রেজিস্ট্রেশনটা করে দেয়। এখন আমরা দেখবো যে যেই 2টা মূল ডকুমেন্টের উপর ভিত্তি করে কি হয়, কোম্পানি গঠন হয়, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা একটা কোম্পানির, দেখে মনে হচ্ছে প্রাইভেটটাই ওপেন করলাম কিনা আমি জানি না, ব্র্যাকেটটাই করছে না, যাই হোক, দেখেন এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কি প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই কি, লিমিটেড বাই শেয়ারস। ওকে, তাহলে এখানে কি বলা আছে, এটার মধ্যে কি আছে, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তাহলে দেখেন এই যে কোম্পানির নাম ব্র্যাকেট লিমিটেড আছে, জি স্যার। জি স্যার। একটা কোম্পানির মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন 2টা পার্ট থাকে, রাইট? মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির মূল গঠনতন্ত্র, কোম্পানির কি মূল গঠনতন্ত্র। মূল গঠনতন্ত্র। এইটা দিয়ে কোম্পানির বাইরে যত জনের সাথে ট্রানজাকশন হবে তারা এই নিয়মটা ফলো করবে। কোনটা ফলো করবে? মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি, সেটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল ম্যানেজমেন্ট কিভাবে হবে, কন্ট্রোল কিভাবে হবে, সেটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। কোম্পানির কিভাবে চলবে, কোম্পানির ইন্টারনাল ম্যানেজমেন্টটা কোথায় থাকবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। আর মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন হলো মূল গঠনতন্ত্র, যেটার মাধ্যমে এই কোম্পানিটা গঠিত হচ্ছে, এবং এটার কি এটার মধ্যে 5টা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? 5টা ক্লজ। 5টা ক্লজ। এই যে দেখেন, রোমান 1, রোমান 2, রোমান 3 দেখা যাচ্ছে, জি স্যার। এরকম 5টা ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? 5টা ক্লজ। এই দেখেন রোমান 4, রোমান 5, 5টা ক্লজ। এগুলো সহজে আমরা মনে রাখবো। প্রথম ক্লজটা হচ্ছে কোম্পানির নাম। প্রথম ক্লজটা কি? কোম্পানির নাম। তাহলে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে কি কি থাকবে? 5টা ক্লজ থাকবে। প্রথম ক্লজে থাকবে কোম্পানির নাম থাকবে। দ্বিতীয় ক্লজ হচ্ছে কোম্পানির অফিস, রেজিস্টার্ড অফিস কি হবে সেটা থাকবে। তো যারা চালাক তারা কি করে, লেখে যে কোম্পানির রেজিস্টার্ড অফিস হবে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায়, রাইট? কেন রাখে? কারণ 2 দিন পর পর তো তার অফিস অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, তখন সে আবার এই গঠনতন্ত্র চেঞ্জ করবে না স্যার। আগের পুরাতন দিনের গুলো দেখবেন যে ওইখানে অ্যাড্রেস লেখা থাকতো, এখন কি করে অ্যাড্রেস লেখা থাকে না, বলে যে বাংলাদেশের মধ্যে অবস্থিত। তাহলে ঠিকানাটা বারবার চেঞ্জ হইলে আর এখানে মেমোরান্ডামটা চেঞ্জ করা লাগছে না। তাহলে
প্রথম ক্লজ হচ্ছে কোম্পানির নাম, সেকেন্ড ক্লজ হচ্ছে কোম্পানির অফিস অ্যাড্রেস, রাইট? রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস কি? তাহলে এটা হচ্ছে রেজিস্টার্ড অফিস, আর এটা হচ্ছে কি কোম্পানির নাম। কোম্পানির নাম। নাম। দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে অবজেক্ট ক্লজ। 3 নাম্বার কি? অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজ মিন্স কোম্পানি কি কি কাজ করতে পারবে, কি কি ব্যবসা করতে পারবে, সে কি কি অপারেশন পরিচালনা করবে সেইটা। তার মানে কোম্পানি কি কি ধরনের ব্যবসা করে এটা আপনি জানতে হলে কোথায় দেখবেন? অবজেক্ট ক্লজে। এখন মনে করেন আপনি কোথাও অডিট করতে গেছেন, কোম্পানি অডিট করতে গিয়ে দেখলেন যে সে এই ব্যবসা করছে, তাহলে আপনাকে দেখতে হবে যে সে তার কোম্পানি যেই কারণে গঠিত হয়েছিল সেই যেই যেই বিজনেস গুলো সে করতে পারার কথা সেগুলো করছে নাকি এর বাইরেও অন্য কিছু করছে যেটা আইনগতভাবে সঠিক না। তাহলে আপনাকে কোথায় দেখতে হবে? 3 নাম্বার ক্লজটা, এই অবজেক্ট ক্লজটা দেখতে হবে। এখানের মধ্যে বলা আছে দেখেন, সে এই মিস্টার কি মিস হুমাইরা খান, আপনি আমার স্ক্রিনটা এই অবস্থা করছেন কেন? ওনার কি পানিশমেন্ট হবে স্যার? স্যার বের করে দেন। ওই যে উনি আবার এখনো নড়াচড়া করতেছে, কোন সময় যে আমরা ধরে ফেলবো খাঁচার মধ্যে, তাই না? স্যার হয়তো ভুলে করতেছে না জানে। এইটাই তো, ভুলে করা যাবে না, এটাই তো প্রফেশনালিজম। পার্থক্যটা ওই জায়গাটা না স্যার? তাহলে 3টা শিখলাম, কোম্পানির নাম। সরি। আমরাও সরি, আপনি আমার সময় নষ্ট করছেন। তাহলে কোম্পানির নাম, কোম্পানির রেজিস্টার্ড অফিস, অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজে কি থাকবে? কোম্পানি কি কি বিজনেস পরিচালনা করবে সেটা উল্লেখ থাকবে। 3টা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে দেখেন এই কোম্পানি কি কি কাজ করবে সব এখানে বলা আছে। পৃথিবীতে বাদ নাই আর কিছু, মোটামুটি পোল্ট্রি বিজনেস থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি ফার্মাসিউটিক্যাল কিছু বাদ নাই, সব এটার মধ্যে ঢুকেছে, ইন্টারনেট সার্ভিস সব আছে, তাই না? কেন করছে? কারণ যাতে ভবিষ্যতে এটা চেঞ্জ করা না লাগে, তাই না? জি স্যার। জি স্যার। 3টা গেল। 4 নাম্বারের মধ্যে আছে যে এই 4 নাম্বারের মধ্যে হচ্ছে লায়াবিলিটি ক্লজ। কি ক্লজ? লায়াবিলিটি ক্লজ। লায়াবিলিটি ক্লজ। লায়াবিলিটি ক্লজ। তাহলে এই লায়াবিলিটি ক্লজটা দেখলে আমরা বুঝতে পারবো যেটা কি লিমিটেড বাই শেয়ার নাকি লিমিটেড বাই গ্যারান্টি নাকি আনলিমিটেড। বুঝতে পারছি কিনা স্যার? স্যার। জি স্যার। তাহলে এখন যাদের মাথায় অনেক কোশ্চেন ঘুরতেছিল তারা কি এখন বুঝতে পারতেছেন কোন জায়গায় গেলে কোনটা পাওয়া যাবে? জি স্যার। জি স্যার। এই যে আপনারা যে গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, ট্রিপল পিএইচডি করছেন, কোথাও কি এইভাবে আপনাদেরকে সোর্স ডকুমেন্ট ধরে পড়াইছে স্যার কখনো? স্যার। না স্যার। স্যার। তাহলে আপনারা এই যে হাতে কলমে শিক্ষা না হইলে যে কি পার্থক্য বোঝা যায় তো নাকি? জি স্যার। জি স্যার, চার অবশ্যই। নাম্বার ক্লজটা হচ্ছে 4 নাম্বার ক্লজটা হচ্ছে কি লায়াবিলিটি ক্লজ, আর 5 নাম্বারটা কি কোম্পানির ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল সম্পর্কে বলা থাকবে। কি সম্পর্কে বলা থাকবে? ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল। কি ক্যাপিটাল? একটু খেয়াল করেন, কি ক্যাপিটাল? অথরাইজ শেয়ার শুধু শেয়ার ক্যাপিটাল না, অথরাইজ শেয়ার ক্যাপিটাল। কি অথরাইজড শেয়ার অথরাইজ ক্যাপিটাল। শেয়ার। অথরাইজ শেয়ার ক্যাপিটাল কি? অথরাইজ শেয়ার ক্যাপিটাল হচ্ছে একটা কোম্পানির সর্বোচ্চ কত নাম্বার অফ শেয়ার সে ইস্যু করতে পারবে, সর্বোচ্চ লিমিট, সেটা হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল। বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন মনে করেন একটা কোম্পানি যদি 10,000 কোটি টাকাও যদি তার অথরাইজ শেয়ার ক্যাপিটাল হয়, সে সেখান থেকে মনে করেন 5 লাখ শেয়ার ক্যাপিটাল ইস্যু করলো, তাহলে পেড আপ ওইটুকু হইলো, তাই বাকিটা তার রয়ে গেল। কিন্তু সর্বোচ্চ কতটুকু যেতে পারবে? ওই 10,000 10,000 কোটি। পর্যন্ত। এখানে তার সর্বোচ্চ কত? 1 crore। 1 crore। 1 কোটি টাকা। 1 কোটি টাকা। সে হয়তো পেড আপ করছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যাই করুক, কিন্তু সর্বোচ্চ সে কতটুকু শেয়ার ইস্যু করতে পারবে? 1 কোটি। 1 crore। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে এই কোম্পানি যখন গঠন হয়, সেই কোম্পানির কে কতটুকু শেয়ার নিল কোম্পানি গঠন করার সময়, তাদের এই যে নাম, ঠিকানা, পজিশন, নাম্বার অফ শেয়ার, সিগনেচার, এগুলো লাগে। এবং এই যে এইটুকু একটা পড়তে হবে, এই যে যে কোনো একটা পড়তে হবে, যেটুকু কালার করলাম এখান থেকে পড়তে হবে। কেন? কারণ এখানে তার নাম, বাবার নাম, মায়ের নাম, তার ঠিকানা, ডেট অফ বার্থ লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, টিন নাম্বার লাগবে, ন্যাশনাল আইডি লাগবে। কিন্তু যদি ফরেনার হয় তাহলে কি পাসপোর্ট ন্যাশনাল নম্বর। আইডি? পাসপোর্ট আইডি সেক্ষেত্রে হবে পাসপোর্ট নাম্বার লাগবে, আর এখানে ন্যাশনাল আইডিটা তখন কি হবে? তার দেশের নাম। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা দেখলাম কি কোম্পানির মেমোরেন্ডাম এই অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডামের নিচে শেষে এসে কি হবে? দুইজন উইটনেস থাকবে। দুইজন কি থাকবে? উইটনেস। উইটনেস থাকবে। উইটনেস থাকবে। তাহলে মেমোরেন্ডাম শেষ, মেমোরেন্ডাম শেষ। তাহলে মেমোরেন্ডাম থাকে ছোট,
কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি থাকে? বড় অনেক ডিটেলস, কারণ এটা কোম্পানিটা কিভাবে চলবে তার সব নিয়ম কানুন কোথায় বলা থাকে? আর্টিকেলস অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অ্যাসোসিয়েশনে। এই আর্টিকেল অ্যাসোসিয়েশনের মধ্যে দেখবেন গেলে এই কোম্পানি, এটা কি ধরনের কোম্পানি দেখেন, প্রাইভেট কোম্পানি, এবং এটা কোম্পানি অ্যাক্টের রেফারেন্স দিয়ে এখানে এগুলো ডিটেলস গুলো বলা আছে। সে কি বিজনেস করবে, দেখেন কি ব্যবসা করবে, দেখছেন না এখানে লেখা আছে স্যার, ব্যবসা বিজনেস জি স্যার কি বলা আছে? সে চালাক, বলছে যে বিজনেস করবে ওই মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের অবজেক্ট ক্লজে যা যা বলা আছে তা তা। লিংক আছে স্যার একটা সাথে একটা। জি স্যার। জি স্যার তাহলে যে কোনো যে এরকম সোর্স ডকুমেন্ট ধরে শিখে নাই, তাহলে সে কি বুঝতে পারবে যে কোন জায়গার সাথে কোন জায়গার লিংক? আছে। স্যার নো স্যার। তারপর আমরা ওইখানে দেখছিলাম যে 5 নাম্বার ক্লজে কি ছিল, অথরাইজ ক্যাপিটাল। এই যে দেখেন শেয়ার ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল কত হবে এগুলো আসছে। এরপরে এগুলার আবার শেয়ার সার্টিফিকেট কিভাবে ইস্যু করবে, লিয়েন কিভাবে, মানে তার মানে হচ্ছে পুরো কোম্পানিটা কিভাবে চলবে, অ্যাকাউন্টস কিভাবে, শেয়ার কিভাবে ট্রান্সফার হবে, কোন শেয়ার ক্যাপিটাল কিভাবে চেঞ্জ করতে পারবে, লোন নিতে পারবে কিনা, বোরিং পাওয়ার কি হবে, জেনারেল মিটিং কিভাবে করবে, কোরাম কয়জন হইলে হবে, মেম্বাররা কিভাবে ভোট দিবে, ডিরেক্টরস কে হইতে পারবে, কোয়ালিফিকেশন শেয়ারস আছে স্যার, বলছিলাম যে কোয়ালিফিকেশন শেয়ার জি স্যার কত বলা আছে স্যার? 50,000 কমপক্ষে 500 শেয়ার শেয়ার, 500 কমপক্ষে 500 শেয়ার থাকতে হবে ডিরেক্টর হইতে গেলে, এটাকে বলে কোয়ালিফিকেশন শেয়ার। তাহলে এখন বুঝতে পারছেন স্যার কোথায় বলা থাকে? জি স্যার 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 এটা কি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে? এটার আনসার কি স্যার দেই নাই স্যার? এরকম আপনি যে দিছেন কোশ্চেনটা স্যার। করছেন, কেউ যদি আমাদের এখানে হঠাৎ হঠাৎ করে আগমন ঘটান, তাদের প্রতি আমাদের কোনো কি নাই, সহমর্মিতা, দয়া নাই। দয়া নাই। নাই, আমরা দয়াহীন। ওকে, তো এটা ম্যানেজমেন্ট কিভাবে হবে, চেয়ারম্যান কে হবে, ম্যানেজিং ডিরেক্টর কে হবে, কিভাবে হবে বোর্ড, তাই না? সব প্রসেস গুলো এখানে বলা থাকবে। কোম্পানি কিভাবে চলবে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে, অ্যাডভাইজার কে হবে, এই যে বিভিন্ন যে মিটিং হবে এটা নোটিশ কিভাবে দিতে হবে, কমন সিল কিভাবে ব্যবহার করবে, ডিভিডেন্ড কিভাবে দিবে, রিজার্ভ কিভাবে নিবে, অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করবে, অডিট কিভাবে করাইতে হবে, এই সবগুলো এখানে বলা আছে। কোম্পানি কিভাবে উইন্ডিং আপ হবে সেই প্রসেসটাও এখানে বলা আছে। তারপর যারা ওই কোম্পানি গঠন করার সময় যারা শেয়ার হোল্ডার ছিলেন ওই যে মেমোরান্ডামে, এখানে তারা সবাই আছেন এবং শেষে 2 জন উইটনেস আছেন। তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর মেমোরান্ডামের মধ্যে পার্থক্য কি স্যার, এবং কোথায় কি থাকে বুঝতে পেরেছি স্যার? জি স্যার ওকে, স্যার একটা এটা কোশ্চেন তো ছিল স্যার না, এখন কোশ্চেন নিব না, এখন কোশ্চেন নিব না, এখন কিছু পার্থক্য দেখাবো। এখন দেখেন অন্য আরেকটা প্রতিষ্ঠানে গেলাম, অন্য আরেকটা প্রতিষ্ঠানের, এটার নাম কি? জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। ওকে, এটা কি আছে স্যার? লিমিটেড বাই গ্যারান্টি। তাহলে আগেরটা দেখছিলাম লিমিটেড বাই শেয়ার, এখন কি দেখাচ্ছি? লিমিটেড বাই গ্যারান্টি জায়গায় পার্থক্য সেটা দেখাবো, বাকি সব দেখানো লাগবে না। এই দেখেন লিমিটেড বাই গ্যারান্টি লেখা আছে। জি স্যার। কি তাহলে 1 নম্বরে নাম থাকবে, 2 নম্বরে ঠিকানা থাকবে, 3 নম্বরে অবজেক্ট থাকবে, এগুলো তো বলার কিছু নাই, আছে? নো স্যার। নো স্যার। সমস্যা পার্থক্য কোন জায়গায়? 4 নম্বরে, কোথায়? 4 নম্বর। 4 নাম্বার। এই দেখেন এই ক্লজটা এটা কি বলছে? দ্য লায়াবিলিটি অফ দ্য মেম্বার্স ইজ লিমিটেড বাই লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি পাইছি স্যার? জি স্যার। ইয়েস স্যার কিন্তু গ্যারান্টির অ্যামাউন্টটা কত সেটা বলা থাকতে হবে না? জি স্যার কত লেখা আছে? $100 $100 টাকা। or তাহলে কি বুঝতে পেরেছি স্যার কিভাবে থাকে? জি স্যার জি স্যার। তাহলে ওই লিমিটেড বাই শেয়ার আর লিমিটেড বাই গ্যারান্টির কোন কোন জায়গায় পার্থক্য বুঝতে পেরে গেছি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে লিমিটেড বাই গ্যারান্টি গেল, শেয়ার গুলো, আর বাকি রইলো কি? আনলিমিটেড বাকি আছে কোম্পানি। কিনা? মানে আনলিমিটেড। এটা তো প্রাইভেট গেল, আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি এটা লাগবে না? জি জি স্যার। স্যার। পাবলিক লিমিটেড কোম্পানি আছে কিনা একটু দেখি আমার কাছে। এটা কি? এটা একটা কোম্পানির লাইসেন্স, এই যে এটাও লিমিটেড বাই গ্যারান্টি কি? এটা আমার দেখানোর দরকার লাগবে না। এটা কি? আপনাদের জন্য যে কত পরিশ্রম করা লাগে। এটা কি নাম দেখছেন? বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। এটা আমাদের দরবেশের কোম্পানি নাকি? জি স্যার। জি স্যার। এই কোম্পানি গঠন হয়েছে কত সালে? স্যার 1976 তাহলে তখন কি 1994 ছিল? না নো স্যার। স্যার 1913 ছিল। তখন কি ছিল? 1913 13। ওই তখন দেখেন
কি লেখছে? ধাক্কা। ঢাকা বানান DACCH। ধাক্কা। এই দেখেন, এই কোম্পানিটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, সেজন্য তার কি লাগছিল? সার্টিফিকেট ফর কমেন্স অ্যাসাইনমেন্ট বিজনেস। অফ বিজনেস। হ্যাঁ কমেন্সমেন্ট সার্টিফিকেট লাগছিল, রাইট? জি স্যার। জি স্যার। এই দেখেন, এটা কি ধরনের কোম্পানি? পাবলিক লিমিটেড বাই শেয়ারস। পাবলিক কোম্পানি লিমিটেড বাই শেয়ার। শেয়ার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি এই স্যার। প্রথম তিনটা ক্লজ তো সেম, জি স্যার। জি স্যার। কোম্পানির নাম, ঠিকানা আর অবজেক্ট। আর 4 নাম্বার ক্লজে কি থাকার কথা ছিল? লায়াবিলিটি। লায়াবিলিটি। লায়াবিলিটি ক্লজ। কি লেখা আছে? লিমিটেড। লায়াবিলিটি অফ দ্য মেম্বার্স ইজ লিমিটেড। লিমিটেড। এবং 5 নাম্বার কি থাকার কথা? অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল ক্যাপিটাল। এরপর বাকি তো তার গঠনতন্ত্র, বাকিগুলো কি তার এখানে নাম ঠিকানা আছে, সিগনেচার আছে, উইটনেস, আর লাস্টে কি আছে? এখন তার এটা হলো আর্টিকেল অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন। অফ সে অ্যাসোসিয়েশন। তার কোম্পানিটা কিভাবে চলবে সেই জিনিসগুলো এখানে উল্লেখ থাকবে। ঠিক আছে? জি স্যার। তাহলে পার্থক্য কি বোঝা গেল স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপর আর কি আছে? এটা মনে হয় একটা কমেন্সমেন্ট সার্টিফিকেট, রিসেন্ট কোন একটা কমেন্সমেন্ট সার্টিফিকেট। নাম কি? সাইহাম স্পিনিং মিলস লিমিটেড। এটা একটা লিস্টেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। সেটা একটা এটা কি একটা কমেন্সমেন্ট সার্টিফিকেট, এগুলা। তাহলে এই ডকুমেন্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আর একটা জিনিস আলোচনা করছিলাম স্যার, পাবলিক লিমিটেড কোম্পানি হলে কি জন্য একটা ইস্যু করতে হয় অফার দেওয়ার জন্য? প্রসপেক্টাস। প্রসপেক্টাস। এটা কি কেউ কোনোদিন কোনো প্রসপেক্টাস দেখেছেন? নো এই যে স্যার। দেখেন, এখানে হচ্ছে ইনিশিয়াল স্যার পাবলিক অফার। আইসিএবিটা দেখেছি। এই দেখেন, ইনিশিয়াল পাবলিক অফার, রাইট? এটা কার নাম লেখা আছে? ওয়ালটন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটন। আমি এই যে আপনাদেরকে যা যা ডকুমেন্ট দেখাইলাম, যা যা ক্লাসে পড়াইলাম, সবগুলো ডকুমেন্ট আপনাদেরকে পাঠাই দিব। আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট হলো, এই যা যা ডকুমেন্ট দিচ্ছি এগুলো প্রত্যেকটা নিজে একবার গো থ্রু করবেন, তাহলে কোন জায়গায় কি আছে জীবনে একবার মাথায় ঢুকাই নিবেন। ক্লিয়ার? ওকে জি স্যার। স্যার। ওকে স্যার। ওকে আশা স্যার। করি আজকের ক্লাস সবার ভালো লাগে না, তাই তো? না স্যার, ভালো না স্যার, লেগেছে। না না স্যার, অনেক ভালো লেগেছে, খুবই অনেক ভালো এঙ্গেজমেন্ট। লাগছে। ওকে, তো আমরা যেটা করব, ওই বিজনেস ল ক্লাসেই পড়াশোনা শেষ হয়ে যাবে, কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। ওকে, ইয়েস স্যার। আজকে এ পর্যন্তই। আমি স্যার আপনাদেরকে একটা ইমেইলে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। স্যার এই যে আমরা যে দেখলাম মেমোরেন্ডামের পরে দুইজন স্যার ইয়ে থাকে। উইটনেস। উইটনেস। হ্যাঁ জি স্যার, উইটনেস। এরা কারা হইতে পারে এই দুইজন? মানে এটা সুস্থ মানুষ হইতে হবে আর কি। হ্যাঁ, মানে কি স্যার বোর্ড অফ যার হিতেই ডিরেক্টর থেকে জ্ঞান অনেক আছে, থাকে না, নাকি যারা শেয়ার কিনে তাদের মধ্যে থেকেও হইতে পারে? এটা আপনাকেও দিতে পারবে। এটা কি যে কোনো কেউ হইতে পারবে? আই মিন যে জাস্ট কেন কেউ হইতে পারে, এটা নর্মালি এগুলো লয়ার থাকে বা ইয়েরা থাকে আর কি। হ্যাঁ, যে কেউ হইতে পারবে, এটা কোনো ইস্যুজ নাই। এটা জাস্ট হইলো সাক্ষী হিসাবে একটা ডকুমেন্টে সাইন করা আর কি। জি স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে জি, সবাই ভালো থাকবেন। স্যার আমার স্যার। একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার স্যার। এটা বিজনেস ল এর বাইরে স্যার, করতে পারি? বিজনেস লর বাইরে যদি আমার বুদ্ধিতে কুলায়। স্যার অনেকে বলে থাকেন প্রফেশনাল লেভেলটা পাস করা অনেক কঠিন, স্পেশালি প্রি আর্টিকেলশিপে। এক্ষেত্রে আপনার মতামতটা কি স্যার? আমার মতামত হইলে পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। পৃথিবীতে কি কোনো কোনো কিছুই কিছুই কঠিন না। কঠিন না স্যার। আপনি স্যার আপনি আপনার প্রিভিয়াস জীবনে কি করেছেন, এটার সাথে সিএ পড়া বা পাস করার সাথে কোনো সম্পর্ক নেই। নাই। নাই। আপনি যেদিন থেকে সিএ এডমিশন নিয়েছেন, প্রি আর্টিকেলশিপ নেন আর আর্টিকেলশিপ নিয়েছেন, প্রি আর্টিকেলশিপ আর আর্টিকেলশিপের মধ্যে পার্থক্য হচ্ছে আর্টিকেলশিপে হলো আপনি এই হাতে কলমে প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতে পারেন, এটা মনে থাকে, বুঝতে পারেন এবং অ্যাপ্লিকেশনটা করতে পারেন। কিন্তু প্রি আর্টিকেলশিপে যেটা হয়, আপনি বই পড়ছেন, পড়ে বুঝতেছেন, আপনাকে তো এরকম হাতে কলমে বুঝাই দেওয়ার লোক থাকবে না, থাকবে স্যার? না স্যার। পার্থক্যটা হচ্ছে এখানে, আর কিছু না। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কি বাংলায় স্যার। পড়াশোনা করছেন না ফিজিক্সে করছেন না কেমিস্ট্রিতে, এটা কোনো ইস্যুজ না। ঠিক আছে, ইস্যুজ হলো স্যার। আপনি এখানে আসার পরে কতটুকু এফোর্ট দিয়ে নিজে ঠিক মতো পড়াশোনা করছেন সেটার উপর। জি বলেন ম্যাডাম। স্যার ওই যেগুলো পড়াইলেন ওখানের মধ্যে স্যার প্রিভিলেজেস অফ প্রাইভেট কোম্পানির ওখানে স্যার 2টা পয়েন্ট একটু বুঝাই দেন স্যার, একটু কনফিউজ লাগতেছে। কোন দুইটা সেটা তো বুঝতেছি না। স্যার আমি কি বলবো হ্যাঁ পয়েন্টগুলা? আপনি বলেন, আমার এখানে যারা স্টুডেন্ট আছে অন্যরা আনসার দিয়ে দিবে।
বলেন। Statutory meeting and the connected হ্যাঁ, statutory এটার report are জন্য not applicable. এটা যখন বলেছিলাম, আমার অন্য স্যাররা বলেন তো এটা পড়ানোর সময় একটা কথা বলেছিলাম কিনা এডিশনাল? জি স্যার কি বলেছিলেন। বলেছিলাম? কি বলেছিলাম বলেন তো? স্যার আপনাকে আপনার মতো পড়াতে দিতে হবে, পরে না না গিয়ে আমরা অ্যান্সার পাবো। না, এইখানে আমি বলেছিলাম যে এইটা ডিটেলস আমরা পরে পাবো, বলেছিলাম কিনা? জি জি স্যার স্যার বলেছিলেন। বুঝলেন সেটার জন্য ওয়েট করতে হবে ম্যাডাম। আর কিছু? Sir, আরেকটা স্যার? পয়েন্ট। জি বলেন। Sir, the submission of annual accounts and report to members are not required. হ্যাঁ, এখন মনে করেন প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনারা 5 জন পার্টনার, হ্যাঁ 5 জন শেয়ার হোল্ডার, 5 জনের মধ্যে আপনারা 5 জন একজন মিটিং কল করলেন, সামনাসামনি বসে কি করলেন, আপনারা অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করলেন। এটার জন্য কোনো অ্যানুয়াল রিপোর্ট আর অ্যাকাউন্টস এর মধ্যে পার্থক্য আছে। অ্যানুয়াল রিপোর্ট কেউ কি দেখেছেন? আমি আপনাদেরকে পাঠাই দিব একটা, ঠিক আছে? অ্যানুয়াল রিপোর্টের মধ্যে শুধুমাত্র অ্যাকাউন্টস থাকে না, এটা কোম্পানির পারফরমেন্স থেকে শুরু করে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর থেকে শুরু করে ডিটেলস ইনফরমেশন থাকে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করার প্রয়োজন হয় না, শুধু তাদের অ্যাকাউন্টসটা লাগে, এবং এটা পাবলিকলি সার্কুলেট করতে হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি করতে হয়, এর যদি 10 লাখ শেয়ার হোল্ডার থাকে সবাইকে এই অ্যাকাউন্টসটা মেইল করতে হয়, অ্যানুয়াল রিপোর্টটা মেইল করতে হয়, এবং ওয়েবসাইটে এটা কি করতে হয়, ডিসপ্লে করতে হয়। বুঝতে পেরেছেন ম্যাডাম? জি স্যার, বুঝতে স্যার পারছি, আরেকটা থ্যাংক ইউ। কোশ্চেন ছিল, জি বলেন। যারা প্রি আর্টিকেলশিপে আছে তাদের আর্টিকেলশিপটা কি গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পর না লেভেল ক্লিয়ার হওয়ার পর? আপনি আর্টিকেলশিপ কখন নেবেন এটা তো আপনার ইচ্ছা। না স্যার, মানে চাইলে কি এখনো নেওয়া যাবে নাকি স্যার গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে? আপনি চাইলে বলতে কি, সিএ যখন আর্টিকেলশিপ নিবেন তখন আপনারা আর পৃথিবীতে অন্য কিছু করতে পারবেন না, ফুল টাইম এখানে এঙ্গেজ। অন্য কিছু করতেছেন এটা বললে আপনাকে এডমিশন নিবে না, কারণ এটা আইনের বাইরে। ক্লিয়ার স্যার? জি স্যার। জি। স্যার আমার আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন স্যার? অ্যাটেন্ডেন্স যদি আপনাদের রোল নাম্বার আর নামটা লেখা থাকে তাহলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সিস্টেম থেকেই। কিন্তু যদি কারো রোল নাম্বার বা নাম ঠিকমতো লেখা না থাকে তাহলে তাদের অ্যাটেন্ডেন্সটা হবে না। ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। কোম্পানি একটা হচ্ছে সফট কপিটা কি শেয়ার করবেন একটু? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কোম্পানি একটা সফট কপিটা একটু শেয়ার করবেন? বুঝি নাই, মাইকটা একটু কাছে নিয়ে বলেন। কোম্পানি অ্যাক্টের যে সফট কপি আছে সেটা একটু শেয়ার করবেন গ্রুপে? আমরা তো গ্রুপে কোনো কিছু দেই না, আমি তো কোনো গ্রুপ এখানে নাই, আছে কোথাও গ্রুপ? স্যার গ্রুপ নাই তো তো। খোলা হয়েছে না, আমি এই জন্য এখানে অ্যাড আমরা নেই। আমরা যারা রিসোর্স পারসন থাকি আমরা গ্রুপে থাকি না। ওকে, আপনার সাথে যত কমিউনিকেশন হবে সব হবে স্যার আমার কোথায়, ইমেইলে দিয়ে দিলে বেটার হয় স্যার। ইমেইলে যাবে। ইমেইল ছাড়া আপনার সাথে কোনো কমিউনিকেশন আমার হবে না। ওকে, জি স্যার। আপনারা ক্লাসের লিংকটা যে ইমেইলে পেয়েছেন ওইটাকে আমরা রিপ্লাই করে কি করব, সবাইকে সব দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আজকে মাত্র ঠিক প্রথম আছে ক্লাস, স্যার। দেখবেন যে জি থ্যাংক স্যার। ইউ স্যার। কোন সময় আপনার ক্লাস শেষ হয়ে গেছে, পরীক্ষা পাশ করে ফেলছেন, টেরও পাবেন না যদি মনোযোগী থাকেন আর কি। জি স্যার। আর ওই যে আমার স্যার নাম্বারটা একটু সবাই নিয়ে রাখবেন, যদি কারো কোনো পড়াশোনা, জব বা কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের সহযোগিতা দরকার আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করে রাখবেন, কারণ ব্যস্ত থাকি। আমি কি করব, আমি আপনাদেরকে ওই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমার নাম্বারটা, আর আমি যে ইমেলটা করবো আপনাদেরকে ওইটার মধ্যে সব ডিটেলস থাকবে আমার। ঠিক আছে? থ্যাংক জি। ইউ স্যার, আর ক্লাসটা খুবই এঙ্গেজিং ছিল স্যার, অনেক আর ধন্যবাদ কারো স্যার। কোনো কিছু জিজ্ঞেস করা বা কোনো কিছু আছে কিনা, না থাকলে আমরা ক্লোজ স্যার করবো যে আমাদের পুরনো। জি, অ্যাটেন্ডেন্সের বিষয়টা কিভাবে কাউন্ট করা হবে? আপনার অ্যাটেন্ডেন্স হবে না, তো বললোই। বাকি সবাইটা হবে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। জাস্ট 2 মিনিট আগে আনসার দিয়েছি, উনি হঠাৎ করে বাইরে থেকে এসে বলতেছে, দ্যাট মিনস উনি কি অ্যাটেন্ডেন্স পাবে? ক্লাসে ছিল না। হ্যাঁ, ওনার অ্যাটেন্ডেন্সটা হবে না, ওনার নামটা হ্যাঁ আমরা স্যার। টুকে নিয়েছি, অ্যাটেন্ডেন্সটা হবে না ওনার। হ্যাঁ, আর যিনি আইটেল 1663 এলসি উনি জীবনও হবে না, কারণ উনি তো কি নিজের নাম আর রোল নাম্বার লেখে নাই, উনি জীবনও পাবেন না। ক্লিয়ার? জি স্যার। স্যার আমি তো ওকে স্যার। রোল নাম্বার এখনো পাই নাই, রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছি, ওইটা লিখে রেখেছি। তাও তো করেছেন, আরেকজনের তো লেখেন আইটেল 1663 এলসি দিয়ে রাখছে, ওনাকে কি করব? কিছু উনি করা যাবে বলার পর ওনাকে? বের হয়ে গেছে স্যার।
উনি এখনো আছে, বের হয় না, উনি এখনো আছে। দুঃখিত স্যার, আমি বুঝতে পারি নাই স্যার, আমি এটা ঠিক করে দিতেছি। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পর আপনি এখন এখন বুঝতে পারেন না, তো কেমনে হবে? গতকালকে থেকে আপনার ক্লাস চলতেছে। আমাদেরকে আরো সচেতন হইতে হবে। শুনেন, পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ আছে না স্যার? জি স্যার। জি স্যার। সবাই কি একটা কোম্পানির একদম হাইস্ট পজিশনে পৌঁছায়? নো স্যার। নো স্যার। বা আপনারা একই স্কুলে পড়েছেন, একই সাবজেক্টে একই ক্লাসে পড়ছেন, সবাই কি একটা জায়গায় পৌঁছায়? যে ফার্স্ট নো বয়সেও তো স্যার। আপনার থেকে 10,000 কিলোমিটার পিছনে থাকতে পারে, পারে না? জি এটা স্যার, পারে। ডিপেন্ড করে আপনি আপনাকে কিভাবে তৈরি করেছেন। এখন আপনি যদি আপনাকে ওরকম প্রফেশনালি ডেভেলপ না করেন, ক্যাপাসিটি ডেভেলপ না করেন, আপনি আস্তে আস্তে কোথায় চলে যাবেন? সমুদ্রের গহ্বরে, টের পাবেন না। লোকজন আপনার থেকে অনেক দূরে চলে যাবে। এই জন্য আপনাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং নিজেকে অলওয়েজ ইকুইপ রাখতে হবে। হ্যাঁ, স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, করেন করেন। স্যার এই আমাদের পড়াশোনা আর কি বিজনেস লতে কিছুক্ষণ আগে স্যার আর কি কর্পোরেশন আর হচ্ছে কোম্পানির লাইবিলিটির ক্ষেত্রে যে কর্পোরেশনের লাইবিলিটি হচ্ছে লিমিটেড আর কোম্পানির লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কর্পোরেশনের কোনো লাইবিলিটি নিয়ে কোনো কথা বলছিলাম স্যার? কেউ বলতে পারবেন? না নো স্যার। স্যার। নো স্যার, না নো স্যার। স্যার। না স্যার, ওইটার তাহলে উনি কোনো পরীক্ষা লাইবিলিটি ফেল নিয়ে করবে, কথা এটা বলেন। নিশ্চিত নাকি? জি স্যার। জি। হ্যাঁ, এবার আপনার কোশ্চেন করেন, মিস্টার স্যার আফিজুর আর রহমান। পার্টনার স্যার এই আর কি এই জায়গায় স্যার কনফিউশন ছিল যে পার্টনারশিপের ক্ষেত্রে সেক্ষেত্রে যখন কোম্পানিতে আসলো তখন লাইবিলিটিতে স্যার কিভাবে আর কি লিমিটেড হয়ে গেল স্যার? পার্টনারশিপে কি লাইবিলিটি কম না বেশি? স্যার পার্টনারশিপে লাইবিলিটি আনলিমিটেড। তো কোম্পানিতে লিমিটেড। জি স্যার। কারণ সমস্যা কোথায় আপনার? স্যার সমস্যাটা স্যার ওই জায়গায় কনফিউশন ছিল যে কর্পোরেশনের ক্ষেত্রে আর কোম্পানির ক্ষেত্রে, মানে কর্পোরেশনের ক্ষেত্রে কি স্যার আনলিমিটেড নাকি লিমিটেড লাইবিলিটিটা? কর্পোরেশনে এই ধরনের কিছু নাই। কিছু নেই। কর্পোরেশনে হইলো, কর্পোরেশনের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি আছে? আইন আছে। আইন আইন আছে। আইন আছে। আছে। ওই জি আইনে স্যার। যা বলা থাকে তা। আচ্ছা। মাথা ঢুকছে স্যার? জি স্যার, স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ, এত বুঝাই বললে তো যে কেউ বুঝবে। কিন্তু প্রফেশনালি এই যে আপনাদের মধ্যে 200 জনের মধ্যে দেখবেন যে ওই চার্টার অ্যাকাউন্ট হবে, ওই তার আর্লি চার্টার অ্যাকাউন্ট হবে হয়তো 10%। হ্যাঁ, বাকিদের হয়তো একটু সময় লাগবে। কেন? কারণ তারা ওই অনেক বেশি ফোকাস ছিল, সিরিয়াস ছিল বলে তারা আগে পাস করতেছে। এমন না যে সেও আপনার চেয়ে অনেক ক্যালিবার। জি স্যার। আপনি আপনার সময়টা যেখানে ইনভেস্ট করবেন, যেটার পিছনে আপনি মেহনত করবেন, সেটাই আপনি পাবেন। সবাই জি ভালো স্যার। থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।